প্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম টু সংকল্প পরিবার ইউটিউব চ্যানেল। আমরা রেলের এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের যে পরীক্ষাটা হয়ে গেল তার প্রত্যেকটা শিফটের অঙ্কের প্রশ্নগুলো আলোচনা করছিলাম। তো আজকে হচ্ছে 8-8-2025-এর শিফট 3 সমস্ত 30টা প্রশ্ন নিয়ে আমরা অ্যানালিসিস করব। এর আগের ভিডিওতে 7 তারিখের শিফট 2 নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, টোটাল 19 দিন পরীক্ষা হয়েছিল। সেই 19 দিনের 19টা শিফট, 19 ইন্টু 3, 3 19 57টা শিফটে পরীক্ষা হয়েছিল। তো আমাদের যদি আমরা ডেলি একটা করে শিফট অর্থাৎ 19 দিনের শিফট করে নিই, তাহলে আমাদের পুরো অ্যানালিসিসটা কমপ্লিট হয়ে যাবে। তো সেম টাইপের প্রশ্ন দেখবে প্রত্যেকটা শিফটে এসেছে। তো 19টা যদি নাও করো, মিনিমাম 10টা সেট যদি পুরোপুরি করে যাও, তাহলে আপকামিং যে রেলওয়ের এক্সাম আছে সেই রেলওয়ে এক্সামে প্রচুর পরিমাণে হেল্পফুল হবে। ঠিক আছে, এবং এটার পুরো পিডিএফ, এই ক্লাসের পিডিএফ মানে প্র্যাকটিস সেট আকারে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা সেইখান থেকে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তো দেখো শুরু করছি। খুব ফাস্ট এবং শর্টকাট মেথডে অঙ্কগুলো করাবো। আজকের যে প্রথম প্রশ্ন দিয়েছে 1 নম্বর, দেখো এটা একটা হচ্ছে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক দিয়েছে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই অঙ্কটা কিভাবে করব তার শর্টকাট সলিউশন দেখো। The angle of elevation of the top of a tower from 2 points x and y opposite to each other from base and the same high straight line with a complementary মানে কি? কমপ্লিমেন্টারি মানে হচ্ছে এখানে দৃষ্টিকোণ দেওয়া আছে, দৃষ্টিকোণ নয়, মানে একটা কোণ যদি থিটা ডিগ্রি হয় একটা কোণ হবে 90 মাইনাস থিটা, এরকম। তো এটা যদি আমি প্লেন ড্রয়িংটা আঁকি, নর্মালটা, একটা টাওয়ার আছে, সেই টাওয়ারটা, এটা আমি মনে করলাম এটা টাওয়ার। সেই টাওয়ারের টপ থেকে টাওয়ার ফ্রম দ্য 2 পয়েন্টস এক্স এন্ড ওয়াই অন অপোজিট সাইড অফ দ্য টাওয়ার, দুই দিকে দুটো পয়েন্ট আছে, এইদিকে একটা পয়েন্ট আছে, এইদিকে একটা পয়েন্ট আছে টাওয়ারের, এবং এইখান থেকে এইটা, এই যে পয়েন্ট আমি মনে করলাম এক্স, সেই এক্স থেকে এই টাওয়ারের মাথাটা যখন দেখছে, সে যেই কোণে দেখছে, আবার এইখান থেকে একটা পয়েন্ট হচ্ছে যার নাম হচ্ছে ওয়াই, সেখান থেকেও সে টাওয়ারটা একটা অ্যাঙ্গেলে দেখছে। ওকে, মানে কমপ্লিমেন্টারি টু ইচ আদার, মানে এটা যদি থিটা হয় এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এইরকম। ওকে, এবং যে এক্স পয়েন্ট, সেই এক্স পয়েন্টের এখান থেকে এই অবধি ডিস্টেন্স হচ্ছে বি স্কোয়ার, আর এখান থেকে এই অবধি ডিস্টেন্স হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমার এই টাওয়ারের হাইট কত হবে? টাওয়ারের হাইটটা কত হবে? অপশন দিচ্ছে এ বি টু দি পাওয়ার হাফ, এ বি হোল টু দি পাওয়ার হাফ, বি এ টু দি পাওয়ার হাফ, আর এটা এ বি, এগুলো হাফ আছে মানে টু দি পাওয়ার মানে হচ্ছে এটা এ বি। ঠিক আছে, এবার দেখো এটা একটা ডাইরেক্ট ফর্মুলা রয়েছে, ডাইরেক্ট ফর্মুলা তোমরা ইউজ করতে পারো। যখন হাইট অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারটা করাবো তখন এই কনসেপ্টগুলো আরো সুন্দরভাবে এক্সপ্লেন করে দেবো টাইপ ওয়াইজ। তো এখানে যে অঙ্কটা রয়েছে, যখনই কমপ্লিমেন্টারি টু ইচ আদার বলবে এবং একটা টাওয়ারের হাইট দিয়ে দেবে বা বের করতে বলবে, তখন দুটো পয়েন্ট থেকে যখন তোমার ওই অ্যাঙ্গেল অফ এলিভেশন বলে দেবে, অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে উন্নতি কোণ, ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে রুট এ বি। এখানে রুট এ বি মানে কি? এখানে আমি রুট এক্স ওয়াই ব্যবহার করতে পারি, এক্স ওয়াইও তো এখানে আছে, তাহলে আমি মনে করলাম রুট এম এন, এই এম মানে হচ্ছে এই ডিস্টেন্সটা আর এন মানে হচ্ছে এই ডিস্টেন্সটা। এবার মান দুটো বসিয়ে দিই, তাহলে কি হবে? এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে স্কোয়ার আর এটা একসাথে যদি উঠে যায়, মনে করো এ বি আমি লিখলাম হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুট একসাথে উঠে গেলে এ বি, এটা রাইট আনসার হবে এ বি। ঠিক আছে, আমাদের সরাসরি আমরা যদি এম এনটা আমি জাস্ট ফর্মুলার খাতিরে লিখলাম, অ্যাকচুয়ালি ফর্মুলাটাই হচ্ছে রুট এ বি। তো এখানে এ আর বি তোমাকে বলেই দিয়েছে, তো সরাসরি রুট যদি এই দুটোর করে দাও তাহলে সঠিক উত্তর পেয়ে যাবে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে। আজকের এই শিফটের সবকটা প্রশ্ন, 30টা প্রশ্ন রয়েছে, গ্রুপ ডি মক টেস্ট প্র্যাকটিস সেট হিসেবে করতে পারো। মক টেস্ট গ্রুপ ডিতে তো 25টা প্রশ্ন আছে, তো আমাদের 5টা কোশ্চেন যদি এক্সট্রা থাকে বা বেশি থাকে তাতে কোনো সমস্যা হবে না। তো এই 30টা প্রশ্ন সলভ করে দেখো যে এই শিফটের প্রশ্নগুলো কতটা শক্ত দিয়েছিল বা কতটা ইজি দিয়েছিল। তুমি এই সলিউশনটা করার পরে নিজেই বুঝতে পারবে যে এখন যে রেলের প্রশ্নগুলো দিচ্ছে দেখতে শক্ত লাগলেও সমাধান কিন্তু সহজ। ওকে, দেখো 2 নম্বর যে প্রশ্নটা একটা দিয়েছে, সরলীকরণ বা সিম্পলিফিকেশন থেকে দিয়েছে। তো এটা আমরা কিভাবে করব? দেখো সবসময় আগে আমাদের কি কাজ করতে হয়, এই যে থার্ড ব্র্যাকেট, এটাকে বলে থার্ড ব্র্যাকেট, এটাকে বলে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এই থার্ড ব্র্যাকেটের ভেতরে, এটা সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভেতরে এই যে এই কাজটা আমাদের আগে করতে হবে। 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3 মাইনাস 3 হবে, 3 9 27 মাইনাস 27, তাহলে 30 থেকে 27 বাদ দিলে কত হবে? 3। সেই 954 কে এবার আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে হবে কত? 3 3 কে 9, 3 3 কে 9, 3 1 কে 3, তাহলে 2 আসলো, 3 8 কে 24, 328, 318 অপশন বি তে রয়েছে। ওকে, ম্যাক্সিমামটা মানে পুরো খাতায় যে লিখে লিখে স্টেপ বাই স্টেপ করবে কখনো করবে না, কারণ সময়ের মধ্যে শেষ করতে পারবে না। আর এখানে অঙ্কগুলো একটু লেন্দি থাকে কিন্তু সহজ। তো
আমাদের এটা যদি আমরা সময়ের মধ্যে করতে চাই তাহলে কিন্তু মাথায় করে নিতে হবে, ক্যালকুলেশনটা ম্যাক্সিমামটা কিন্তু মাথায় করতে হবে। ঠিক আছে, দেখো পরেরটা 3 নম্বর প্রশ্ন। প্রশান্ত অ্যান্ড নিশা হ্যাভ টু ট্রাভেল ফ্রম দিল্লি টু কানপুর ইন দেয়ার রেসপেক্টিভ কার্স। প্রশান্ত এবং নিশা নিজ নিজ গাড়িতে দিল্লি থেকে কানপুরে যাবে। ঠিক আছে, প্রশান্ত 117 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার স্পিড, আর নিশার 48 কিলোমিটার পার আওয়ার গতিতে গাড়ি চালাচ্ছে। প্রশান্ত যদি 16 ঘন্টায় পৌঁছে যায় তাহলে নিশা কত ঘন্টায় পৌঁছাবে? দুজনের স্পিড বলে দিয়েছে, একজন 117 কিলোমিটার পার আওয়ার প্রচুর হাই স্পিড, আর একজন 48 কিলোমিটার পার আওয়ার। বলছে প্রশান্ত 117 কিলোমিটার পার আওয়ারে গেলে 16 ঘন্টায় সেই জায়গায় পৌঁছে যায়, তাহলে নিশা যদি 48 কিলোমিটার পার আওয়ারে যায় তাহলে সে কখন পৌঁছাবে? এই অঙ্কটা দেখো রেশিও মেথডে আমরা কিভাবে করব। এখানে হচ্ছে প্রশান্ত আর এখানে হচ্ছে নিশা, এর স্পিড হচ্ছে 117 কিলোমিটার পার আওয়ার আর নিশার স্পিড 48 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা কাটাকুটি করতে পারি, 8 আর 4, এটা 3 দিয়ে কাটাকুটি যাবে, 7 8 9 এটা 3 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে 3 3 9, 3 9 27, আর এটা 3 16 48, 39:17। এটা হচ্ছে স্পিড। তাহলে টাইমের রেশিও কি হবে? টাইমের রেশিও সবসময় স্পিডের রিভার্স হয়, তাহলে এটা কত হবে? 16:39। তাহলে এটা টাইম হয়ে গেল। প্রশান্তের টাইম 16 আর প্রশ্নে কত বলেছে? 16, তার মানে এই 16 ইউনিটের মান হচ্ছে 16, তাহলে এটা কত গুণ হচ্ছে? 1 গুণ। তাহলে 39-এর সাথেও যদি আমরা 1 গুণ করি তাহলে কত হবে? এটা 39। তাহলে এর 39 আওয়ার্স লাগবে টাইম, 39 সাল। ও যদি 16 ঘন্টায় পৌঁছায়, এই 39 ঘন্টায় পৌঁছাবে। সহজভাবে করিয়ে দিলাম। আশা করি এই টাইপের অঙ্ক যদি আরো আসে তাহলে তোমরা করতে পারবে, এবং আগের দিনের শিফট যেটা অ্যানালিসিস করেছিলাম সেম টাইপের একটা প্রশ্ন ছিল সেখানে। 4 নম্বর প্রশ্ন দেখো, ইফ দ্য ইন্টারেস্ট আর্ন ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার on a certain sum is 2352 and the rate of interest 5% per annum compounded annually, then the sum is। এই টাইপের অঙ্ক কিন্তু রেলওয়ে বলে এসএসসিতে বলে খুব দেয়, রাজ্য সরকারের পরীক্ষায় আসে না, কারণ ওখানে সিম্পল ইন্টারেস্টই আসে, কিন্তু এই টাইপের প্রশ্নগুলো এখানে দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো অঙ্ক। যে দ্বিতীয় বছরের সুদ বলেছে 2352 টাকা, প্রথম বছর নয়, বা প্রথম বা দ্বিতীয় মিশিয়ে একসাথে নয়, বলেছে পার্টিকুলার দ্বিতীয় বছরে সুদ হচ্ছে 2352 টাকা, এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। তাহলে মূলধন কত? ভাবো গ্রুপ ডি পরীক্ষা দিতে হবে, তোমার শিফটে এই প্রশ্নটা দিল, তাই তুমি কিভাবে সেটা করবে? তো আমি এখানে বলে দিচ্ছি, শর্টকাটটা শিখে নাও, এবং সেটা অবশ্যই দুদিন পরে 3 দিন পরে হলো প্র্যাকটিস করবে। একবার টেলিগ্রামে প্র্যাকটিস সেট দিয়েছি, সেই প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করবে, তাহলে ভুলবে না। অথবা পারলে খাতায় টুকে রাখবে, টপ অঙ্ক ম্যাথ বলে তার মধ্যে 1 নম্বর দিয়ে 2 নম্বর দিয়ে এই অঙ্কগুলো টুকে রাখবে। ঠিক আছে, দেখো 5% মানে হচ্ছে কি? 5% মানে 1 এর 20, 1 এর 20। যখনই যত বছর বলবে এই নিচেরটাকে আমরা তত করে দেবো। যদি আমাকে 2 বছর বলে তাহলে নিচেরটাকে স্কোয়ার করে দেবো, যদি 3 বছর বলে নিচেরটাকে 3 করে দেবো। তাহলে 2 বছর বলেছে, তাহলে 20 স্কোয়ার 400 করে দিলাম। এই 400টা আমি ধরে নিলাম কি? প্রিন্সিপাল, আসল। ঠিক আছে, তাহলে এটার এবার কি 2 বছর বলেছে, তাহলে এটা হচ্ছে মনে করো ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে তার সেকেন্ড ইয়ার। তাহলে ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট কত? এই 400-র 1 এর 20 যদি আমরা করি, 400-র 1 এর 20 করলে 20 20 400, তাহলে প্রথম বছরের ইন্টারেস্ট হচ্ছে 20। সেকেন্ড ইয়ারে একই রকম ভাবে কত হবে? ইন্টু 1/20 যদি করি, তাহলে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট হচ্ছে 20। এবার ফার্স্ট ইয়ারে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট সেম থাকে, এটা দুটোই কিন্তু ফার্স্ট ইয়ার হলো। ঠিক আছে, প্রথম বছরের এর হচ্ছে ইন্টারেস্ট 20। এবার হচ্ছে সেকেন্ড বছরে, যেটা আমি বলছি, এই যে সেকেন্ড বছরে 20 বললাম, এখানে এই 20টা ফার্স্ট ইয়ারে যে ইন্টারেস্টটা হলো, সেই ইন্টারেস্টের উপরে আরো একটা ইন্টারেস্ট চাপবে, সেটা কত? ওই 1/20 হবে। তাহলে 20 1 20, 1। এই 1 হচ্ছে সেকেন্ড ইয়ারে ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট, তাহলে এটা হলো টোটাল সেকেন্ড ইয়ারে, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে। তাহলে সেকেন্ড ইয়ারে টোটাল কত হয়ে গেল? 21 ইউনিট। এই 21 ইউনিটের মানই হচ্ছে এই যে এটা 2352। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 2352 কে 21 দিয়ে আমরা ভাগ করে দেবো। কিন্তু আমাকে বের করতে বলেছে কি মূলধন কত, আসল কত। আমি আসল তো ধরেছি 400, তাহলে এই 400 ইউনিটের মান কত হবে? তাহলে এর সাথে আমরা 400 গুণ করে দেবো। তো 400 গুণ করে দিলে কত হবে? এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হবে? দেখো 21 1 কে 21, তাহলে 23 থেকে যদি আমরা 21 বাদ দিই তাহলে কত হয়? 2, তাহলে 25। আবার 21 1 কে 21 2, মানে 21 1 21, তাহলে 25 থেকে 21 বাদ দিলে কত হয়? 4, তাহলে 42, 21 দুগুণে 42। তাহলে এটা যদি আমরা গুণ করি লাস্টে দুটো জিরো হবে, আর 4 দুগুণে 8, দুটো 0 8 দেখো কোন অপশনে আছে? এই অপশনটাই আছে, বাকি কোনো অপশনে নেই। তাহলে আমরা এটা ক্যালকুলেট করলে হবে 44800। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। এই জায়গাটা একটু অসুবিধা হতে পারে,
তো প্রথমবার যদি শেখো বা প্রথমবার যদি করো একটু একটু মানে মনে রাখতে হবে যে ফার্স্ট ইয়ার বললে এটা সেকেন্ড, যদি থার্ড ইয়ার বলতো তাহলে থার্ড ইয়ারে আবার একটা 20 হতো, তারপরে এই 20-র জন্য এখানে একটা 1 হতো, আবার এই 20-র জন্য এখানে একটা 1 হতো। ঠিক আছে, নেক্সট দেখো 5 নম্বর, the sides of a triangle are 82 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার and 80 সেন্টিমিটার, what is its area? একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য বলেছে আর তার ক্ষেত্রফল বের করতে বলেছে। তা 3টে বাহুর দৈর্ঘ্য দেখো অসমান, 3টে বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে আলাদা আলাদা আছে, তার মানে এটা কি বলতে পারি আমরা, বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √ওভার অফ s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। ওকে, পুরোটা স্কোয়ার রুটের মধ্যে হবে। এখানে s মানে হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি করে বের করে, 3টে বাহুকে যোগ করতে হয়, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। অর্ধ মানে অর্ধেক, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা যদি যোগ করি 82 আর 8 90, 90 আর 10 100, তাহলে 180-কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 90। তাহলে 90 সেন্টিমিটার হয়ে গেল অর্ধ পরিসীমা। এবার মানটা বসাই, তাহলে s মানে হচ্ছে 90 ইন্টু s মাইনাস a, s মানে তো 90 আর a মানে কত 82, তাহলে 90 থেকে যদি 82 বিয়োগ করি তাহলে হবে কত 8, ইন্টু 90 থেকে যদি আমরা 18, 90 থেকে যদি 18 বিয়োগ করে দিই তাহলে কত হবে, 10 থেকে 8 বাদ দিলে 2, 7 72, ইন্টু s মাইনাস c মানে 90 থেকে যদি 80 বিয়োগ করি তাহলে হবে 10। তাহলে আমার রাইট আনসার কত হবে, দেখো এখানে 72 আছে, তো 72 আছে, এখানে 8 9 72 আমরা জানি, আর এখানে আমরা 9টাকে যদি বের করে দিই, এখানে 10 বের করে দিই, 9 10 90 করে দিই এটাকে, ইন্টু এখানে 8 করলাম, 72টাকে আমি 8 9 72 করলাম, আর 10 যেমন আছে করে দিলাম, যেমন খুশি তোমার সুবিধা মতন করবে। ঠিক আছে, তাহলে দেখো রুটের ভেতরে একটা 10 আছে, একটা 10 আছে, একটা 10 বের করে নিয়ে চলে এলাম, এখানে একটা 9 এখানে একটা 9, তাহলে একটা 9 বের করে নিয়ে চলে এলাম, এখানে একটা 8 এখানে একটা, দুটো 8 থাকলে একটা 8 বেরিয়ে চলে আসবে। তাহলে স্কোয়ার রুটের ক্ষেত্রে দুটো দুটো থাকলে একটা করে বেরিয়ে আসে, এটা নিয়ম। তাহলে 8 9 72, লাস্টে একটা শূন্য বসবে, তাহলে 720, অপশন ডি হবে এটা রাইট আনসার। অপশন ডি রাইট আনসার। যখন তুমি প্র্যাকটিসের মধ্যে থাকবে, প্র্যাকটিস করতে 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 কিন্তু এই জিনিসটা আসবে, ফটাফট করতে পারবে তুমি, 30 সেকেন্ডের মধ্যে 40 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করতে পারবে। যদি প্র্যাকটিস না থাকে তাহলে এই অঙ্কটাই করতে 5 মিনিট লেগে যাবে। 6 নম্বর প্রশ্ন দেখো, বাই হাউ মাচ ইজ 65% অফ 65 গ্রেটার দেন 1/5 অফ 15? 65% অফ 65 মানে 65 ইন্টু 65/100, 65% মানে বাই 100, অফ মানে গুণ 65, কত বেশি কার থেকে, গ্রেটার দেন মানে এর থেকে 1/5 অফ 15। কিছু না, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, 5 20 100, 5 13 65, 5 13 65, 5 5 দিয়ে 4 5 20, আর এটা 3 5 15, তাহলে 13 13 169 বাই 4 মাইনাস 3, তাহলে এটাকে 4 যদি লসাগু করি 169 মাইনাস 3 4 12, তাহলে এটা বিয়োগ করে দিলে কত হবে, 9 থেকে 2 বার দিলে 7, 6 থেকে 1 বার দিলে 5, 157 যদি 4 দিয়ে ভাগ করে দিই, 3 4 12 লাস্ট 3 হবে, 3 4 12, 13 14 15, 3 37, 4 9 36, 39 পয়েন্ট কোনটা আছে দেখো, 39.25 এইটা আছে, এটা হবে রাইট আনসার। পুরোটাও সলভ করতে লাগবে না, পুরোটাও সলভ করতে হবে, দুটো ডিজিট করলেই তুমি উত্তর পেয়ে যাবে। যদি বুঝতে অসুবিধা হয় এটাকে ভাগ করবে, ভাগ করে করে দেবে। ঠিক আছে, 7 নম্বরটা দেখো, জয়া একা একটা কাজ 30 দিনে করে, জয়া এবং সুষমা মিলে কাজটা 21 দিনে করে, জয়া সুষমা হিনা সেই কাজটা 14 দিনে করে। তাহলে জয়া ও হিনা একত্রে কাজটা কত দিনে শেষ করতে পারবে? কিভাবে করবে এই অঙ্কটা দেখো, জয়া যে কাজটা করে সেটা হলো 30 দিনে, জয়া প্লাস সুষমা ওই কাজটাই করে 21 দিনে, আর এখন হচ্ছে জয়া প্লাস সুষমা প্লাস হিনা তিনজন মিলে এই কাজটাই করে কত দিনে, 14 দিনে। তাহলে এই তিনটের এলসিএম নিতে হবে, তিনটের লসাগু, লসাগু নিয়ম নেওয়ার নিয়ম জানো তো, লসাগু নেওয়ার নিয়ম 30 21 আর 14, 30টাকে ভাঙো, প্রাইম ফ্যাক্টরে ভাঙো, 15 দুগুণে 30, তো 3 5 15, 15 দুগুণে 30, 21টাকে ভাঙো, 3 7 কে 21, আর 14টাকে ভাঙো, 7 দুগুণে 14। ব্যাস, এবার এদের মধ্যে যেটা আছে ম্যাক্সিমাম ভ্যালুগুলো নাও। যদি লসাগু বের করি, 5 দেখো 7 আছে সবার মধ্যেই একটা করে, 7 নিতে হবে, 5 থাকলেও না থাকলেও নিতে হবে, 3 3 কটা রয়েছে ম্যাক্সিমাম একটা করে আছে নিতে হবে, আর 2 কতগুলো রয়েছে এটা নিতে হবে। এই হচ্ছে এলসিএম। দেখো এবার তুমি দেখো 2 3 5, এখানে 2 এসছে, 3 এসছে, 5ও এসেছে, 21-এর মধ্যে 3 7 আছে, দেখো 3ও আছে 7ও আছে, 14-এর মধ্যে 2 7 আছে, 7ও আছে, 2 আছে, মানে আমি সব কমন নিয়ে নিয়েছি। এবার এটাকে গুণ করে দিতে হবে, তাহলে এটা 3 5 দুগুণে 10 আর 3 7 কে 21, 210,
210 হচ্ছে এদের টোটাল ওয়ার্ক, 210, এই 210 হচ্ছে এদের টোটাল ওয়ার্ক। তাহলে 210কে যদি 30 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে, 3 7 কে 21, 0 0 কেটে গেল, 3 7 কে 21, এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি। জয়ার এফিসিয়েন্সি কত, টোটাল ওয়ার্ক 210, সেখান থেকে ডেজ যদি ভাগ করে দিই তাহলে 7 হচ্ছে তার এফিসিয়েন্সি। ওকে, যদি 21 দিয়ে ভাগ করে দিই, 21 কে 21 10, 14 দিয়ে ভাগ করলে কত হয়, এই দেখো 14, এই যে 7 দুগুণে 14, তো 7 দুগুণে 14, তাহলে কত গুণ করলে 210 হয়, 15, 3 5 15, তাহলে এটা 15 হবে, 14 15 210। ওকে, এবার আমাকে বের করতে বলেছে জয়া আর হিনা। জয়ার এফিসিয়েন্সি হচ্ছে 7, কিন্তু হিনার এফিসিয়েন্সি জানি না, কিন্তু দুজনের একসাথে জানি, জয়া প্লাস এস সুষমা প্লাস হিনা, তিনজনের এফিসিয়েন্সি হচ্ছে 15। আমার লাগবে কার কার, লাগবে জয়া আর হিনা, জয়া আর হিনা। তাহলে আমার সুষমাটা দরকার। সুষমা এখানে কত রয়েছে, এই যে জয়া প্লাস সুষমা বলেছে 10 আর জয়া বলেছে 7, তাহলে এখান থেকে আমি সুষমা বের করতে পারবো তো। জয়া হচ্ছে 7, তাহলে 7-এর সাথে কত যোগ করলে 10 হবে, 3 যোগ করলে। সুষমা হচ্ছে 3। যদি বুঝতে না পারো, এই দেখো জয়া প্লাস সুষমা এদের দুজনের বলেছে কত, 10। এখানে আমি জয়ারটা জানি 7, তাহলে 7 যদি বসে দিই, 7 প্লাস সুষমা ইজিক্যাল টু 10, তাহলে সুষমার এফিসিয়েন্সি কত, 3 বেরোলো। ঠিক আছে, এটা ভার্বালি করা যায়, ভার্বালি করতে হবে। তাহলে আমি এখান থেকে কি পেলাম, জয়া প্লাস হিনাটা আমার লাগবে, হিনাটাকে রেখে দিলাম, প্লাস এই সুষমার মানটা বের করলাম, সুষমার মান কত বেরোলো, 3 ইজিক্যাল টু 15। তাহলে জয়া প্লাস হিনার এফিসিয়েন্সি 15 থেকে 3 বাদ দিলে 12, এটা হলো তাদের এফিসিয়েন্সি। আমি বোঝানোর জন্য একটু দুটো তিনটে লাইন লিখছি বেশি করে। ওকে, তাহলে আমাকে বের করতে বলেছে কি, জয়া এবং হিনা একত্রে কাজটা কতদিনে শেষ করতে পারবে। তার টোটাল ওয়ার্ক হচ্ছে 210, তাহলে তাদের এফিসিয়েন্সি হচ্ছে 12, তাহলে কতদিনে শেষ করবে, এটাকে আমরা ক্যালকুলেট করলে হয়ে যাবে। 3 দিয়ে যদি কাটাকুটি করি, 3 7 কে 21, 3 4 12, আবার 2 দিয়ে করো, 2 দুগুণে 4, 35 দুগুণে 70। আর কাটাকুটি করতে হবে না, কারণ উত্তর আমাকে এটাই বের করতে বলেছে। 35/2 হবে রাইট আনসার, 35/2, 35/2 হবে এটা রাইট আনসার। ওকে, এরপরে নেক্সট এটা করো। An item marked at ₹5,000 is given at successive discount of 10% and 5%. Find the final selling price. 5,000 টাকা মূল্যের একটি দ্রব্যে পরপর 10% আর 5% ছাড় দেওয়া হলো। প্রথমে 10% ডিসকাউন্ট, তারপরে আবার 5% ডিসকাউন্ট, তাহলে তো চূড়ান্ত বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস কত হবে। তাহলে সিম্পল একটা অঙ্ক দিয়েছে আমার, সেলিং প্রাইস ইজিক্যাল টু কি, মার্ক প্রাইস যেটা থাকে তার উপরে যে ডিসকাউন্ট গুলো দেয়। প্রথমে 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে কততে বিক্রি করবে, 90% বিক্রি করবে, 90/100। তারপরে 5% ডিসকাউন্ট দিয়েছে, 5% মানে আমরা কি জানি, 5% মানে তো 1/20, তাহলে 20 যদি তার অরিজিনাল দাম হয়, 1 ডিসকাউন্ট দিয়েছে, তাহলে কততে বিক্রি করেছে, 19-এ বিক্রি করেছে। ঠিক আছে, তাই 0 0 কেটে দিলাম, 0 0 0 0 কেটে দিলাম, তাহলে আমার এই 2 দিয়ে কাটাকুটি গেলে 25 দুগুণে 50। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে ইউনিট ডিজিট দেখো, এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে ইউনিট ডিজিট লাস্টে কত আছে, 25 × 9 × 19। দেখো 5-এর সাথে 9 গুণ করলে 5 9 45, লাস্টে তো 5 হবে। সেই 5-এর সাথে যদি আমি আবার 9 গুণ করি, তাহলে 5 9 45, লাস্টে আমার 5 হবেই, কেউ আটকাতে পারবে না। তাহলে লাস্টে 5 একমাত্র অপশন সিতে রয়েছে, সুতরাং পুরোটা সমাধান করতেই লাগবে না, পুরোটা সমাধান করতেই লাগবে না। ঠিক আছে, কেউ রেশিও মেথডে করলেও করতে পারো। 10 হচ্ছে তার মার্ক প্রাইস, তাহলে 1 ডিসকাউন্ট দিয়েছে, 9 হচ্ছে তার সেলিং প্রাইস, আবার এখানে হচ্ছে 20, 1 গুণ করে টোটাল করতে পারো। এম এবং এন একটা ব্যবসা শুরু করেছে। এম এন এর তুলনায় 46,000 টাকা বেশি মূলধন 3 মাসের জন্য বিনিয়োগ করেছে। এম শেয়ার 453 মোর দ্যান দ্যাট অফ এন। ঠিক আছে, এন 4 মাসের জন্য বিনিয়োগ করে মোট 1359 টাকা লাভের মধ্যে এম এর ভাগ এন এর ভাগের থেকে 453 টাকা বেশি হলে এম কত মূলধন বিনিয়োগ করেছিল। ভাই হেভি অঙ্ক। আগের দিনের যে শিফট অ্যানালাইসিস করেছিলাম সেট 1, দেখবে প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, সেম টাইপেরই একটা প্রশ্ন ছিল, সেম টাইপের একটা প্রশ্ন ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, যতগুলো কোশ্চেন আছে তার মধ্যে এই পার্টনারশিপের টপ কোশ্চেন যদি বলো, এইগুলো দিয়েছে। প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে, এবং এটা যদি লং মেথডে করো অনেক বড় অঙ্ক হবে, খাতায় করলে 2-3 পাতা অঙ্ক হয়ে যাবে। তো সেটা আমরা শর্টে কিভাবে করব, প্রশ্নটা ভালো করে বোঝো। এম আর এন একটা ব্যবসায় ইনভেস্ট করেছে, এম এন এর থেকে 46,000 টাকা বেশি ইনভেস্ট করেছে 3 মাসের জন্য, আর এন 4 মাসের জন্য ইনভেস্ট করেছে। এম এর শেয়ার হচ্ছে কত, ইনভেস্ট করা হয়ে গেছে, আমরা জানি কি ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইজিক্যাল টু প্রফিট।
তাহলে ইনভেস্টমেন্ট করা হয়ে গেছে সময়ের সাথে সাথে। এবার প্রফিট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার ব্যাপার। তাহলে এম এর শেয়ার এন এর শেয়ারের থেকে 453 টাকা বেশি, টোটাল প্রফিট 1359 মধ্যে। তাহলে ফাইন্ড দ্য ক্যাপিটাল কন্ট্রিবিউটেড বাই এম, এম কত টাকা কন্ট্রিবিউট করবে। আগের দিন একটা শর্টকাট মেথড শিখিয়েছিলাম, আজকে আরো একটা শর্টকাট মেথড শেখাবো, প্লাস আগের দিন একটা রিভিশন করে দেবো। দেখো 1359 টাকার মধ্যে কত টাকা শেয়ার করেছে, 453 টাকা বেশি, 453। এটাকে যদি আমরা কাটাকুটি করি 453 453, আর এটা 3 গুণ হচ্ছে, দেখো 3 3 9 3 5 15 3 4 12, তাহলে 1/3। এই 3 হচ্ছে কি, 3 হচ্ছে দুজনের এম প্লাস এন, টোটাল প্রফিট বলেছে তো, টোটাল মানে এম প্লাস এন দুজনের। আর এই 453 টাকা এম এন এর থেকে বেশি, মানে একজন আরেকজনের থেকে বেশি, তাহলে আমি 1 টাকায় বলতে পারি কি এম মাইনাস এন। তাহলে এটা কি দাঁড়ালো, এম মাইনাস এন ইজিক্যাল টু 1 আর এম প্লাস এন ইজিক্যাল টু 3। তাহলে এখান থেকে আমি এম আর এন বের করতে পারবো তো। এম এর মান বের করার নিয়ম কি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তো 3 আর 1 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। আর এন এর মান কি করে বের করবো, 3 থেকে একবার দিলে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে এদের দুজনের রেশিও বেরিয়ে গেল, এম আর এন এর রেশিও বেরিয়ে গেল। কত রেশিও বেরোলো, এখান থেকে আমি কি বলতে পারি যে এম ইজ টু এন, এম ইজ টু এন এর রেশিও হয়ে গেল কত, 3 আর 1 4 এর 2 ইজ টু 1, 2 ইজ টু 1, এটা হচ্ছে এম ইজ টু এন এর রেশিও। ওকে, এবার আমি দেখো করবো কি, ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইজিক্যাল টু প্রফিট। তো তাহলে এম কত টাকা ইনভেস্ট করেছে, মনে করলাম এম এক্স টাকা ইনভেস্ট করেছে, আমাকে এমই তো বের করতে বলেছে। ফাইন্ড দ্য ক্যাপিটাল কন্ট্রিবিউটেড বাই এম, এম এক্স টাকা ইনভেস্ট করেছে কত মাসের জন্য, এখানে টাইম বলেছে, তাহলে 46,000 টাকা বেশি ইনভেস্ট করেছে 3 মাসের জন্য, তাহলে এক্স ইন্টু 3, ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইজিক্যাল টু প্রফিট কত 2 বাই এন এর কথা বলছি, এন কত টাকা ইনভেস্ট করেছে, এম এন এর থেকে 46,000 টাকা বেশি ইনভেস্ট করেছে, তার মানেই হচ্ছে এন এম এর থেকে 46,000 টাকা কম ইনভেস্ট করেছে, ওই এক্স এর থেকে 46,000 টাকা কম ইনভেস্ট করেছে, ইন্টু কত মাসের জন্য, দেখো বলেছে 4 মাসের জন্য, ইজিক্যাল টু 1। ব্যাস, এটাকে ক্যালকুলেট করলে আমাদের হয়ে যাবে। এটা হবে কত, 4 দুগুণে 4x, 4 দুগুণে 8, 8x, মানে প্রথমে এটা গুণ করে নেবে, তারপর এটার সাথে গুণ করবে। আমি একবারে করে দিচ্ছি, 4x তার সাথে 2 গুণ করলে 8x, মাইনাস 4 এর সাথে এটা গুণ করবো, ইন্টু 2 করবো, 4 দুগুণে 8, মানে 46,000 সাথে 8 গুণ হবে, ইকুয়ালস টু 3 এর সাথে x গুণ করলে 3x, তাহলে 8x থেকে 3x বিয়োগ করলে এটা হবে 5x, ইজিক্যাল টু এটা কত হয় 46000 ইন্টু 8। তাহলে এই 5 এর সাথে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হবে, 5 9 45, 1 5 দুগুণে 10, দুটো শূন্য, তাহলে দুটো শূন্য হবে, আর 8 দুগুণে 16, লাস্টে 6 কোনটা রয়েছে, এইটা 006, তাহলে এটার উত্তর হবে কত, 73,600, 76,600। হেভি অঙ্ক, হেভি অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো শর্টকাট মেথডটা। ওকে, তো এটা আমি আরেকটা মেথডে করেছিলাম, সেটা এখন আর করাচ্ছি না, আগের ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে, আগের ভিডিওতে পেয়ে যাবে সেই মেথডটা। ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 24 and 150। দেখো মিন প্রপোর্শনাল বের করার একটা ফর্মুলা রয়েছে, যেটা হচ্ছে রুট এবি, রুট এবি, এ মানে প্রথম সংখ্যাটা, বি মানে দ্বিতীয় সংখ্যাটা, তাহলে এটা কত হবে, রুট এ মানে 24 আর বি মানে হচ্ছে 150। এবার যেমন ভাবে খুশি এটাকে ভাঙতে হবে। এটাকে যদি আমি ভাঙি, এটা যদি ভাঙি 3 5 15, আর এটা 3 8 24, এখানে একটা 3, এখানে একটা 3 পেয়ে গেলাম, 3 8 24, আর এটা হচ্ছে 3 5 15, তাহলে রুটের ভেতরে দুটো 3 রইলো তো, 3 ইন্টু 3, আর এটা 8 এর সাথে 50 গুণ করলে 5 8 40, 400, তাহলে একটা 3 বেরিয়ে এলো, আর 400 মানে কি 20 20 400, তাহলে 3 20 60, 60 হবে রাইট আনসার, অপশন এ, অপশন এ 60 হবে এটা রাইট আনসার। তোমরা যেমন ভাবে খুশি এটাকে ভাঙতে পারো, কোনো অসুবিধা নেই। 11 নম্বর অঙ্কটা বলছে, ট্রেন এ লিভ স্টেশন এম অ্যাট 8টা 15 am, ট্রেন এ সকাল 8টা 25-এ এম থেকে ছেড়ে গিয়ে দুপুর 3টে 25-এ এন স্টেশনে পৌঁছায়। আবার ট্রেন বি সকাল 10টা 25 am এ এন থেকে ছেড়ে একই দিকে দুপুর 3টে 25 am এ এম এ পৌঁছায়। ট্রেন এ এবং বি কখন একে অপরকে অতিক্রম করবে। ফাইন্ড দ্য টাইম হোয়েন ট্রেনস এ অ্যান্ড বি মিট। এটাও খুব ভালো অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই টাইপের অঙ্ক কিন্তু রাজ্য সরকারের পরীক্ষা তো এসেছে, ফুড এসআই পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষা তো এসেছে, এবং এখনো দেখো আসছে। এটা শর্টকাট কিভাবে করব, দেখো আমি একটু বোঝানোর জন্য জাস্ট একটা ড্রয়িং করছি, বোঝানোর জন্য একটা ড্রয়িং করছি। মনে করো এইটা হচ্ছে এম স্টপেজ, এইটা হচ্ছে এন স্টপেজ, ঠিক আছে। এই ট্রেন এ এম স্টপেজ থেকে 8টা 25 am এ ছেড়েছে, 8টা 25 am
ছেড়েছে, ছেড়ে সে এই দিক থেকে এদিকে যাচ্ছে, ট্রেন এ। ওকে, এবং এখানে পৌঁছাচ্ছে কখন? দুপুর 3:25-এ, দুপুর 3:25-এ পৌঁছাচ্ছে। তাহলে এখান থেকে এখানে যেতে তার টোটাল কতক্ষণ টাইম লেগেছে? 8:25 থেকে 3:25, প্রথমে 8:25 থেকে 25 তো ক্যান্সেল আউট হয়ে গেল, 8টা থেকে 12টা কত? 4 ঘন্টা, আর 12 থেকে আবার 3 ঘন্টা, তাহলে টোটাল 7 ঘন্টা, 7 আওয়ার্স টাইম লাগলো ট্রেন এর এম থেকে এন স্টেশনে পৌঁছাতে। আবার উল্টোটা দেখো, ট্রেন বি লিভ স্টেশন এন, এই এন থেকে লিভস করেছে কত? 10:25 এম, সকাল 10:25-এ ছেড়েছে, এই 8:25-এ ছেড়েছে, এই 2 ঘন্টা পরে ছেড়েছে, পরে ছেড়ে সে এই স্টেশনে পৌঁছেছে কখন? 3:25-এ, মানে সেম টাইমে পৌঁছেছে, তার মানে অবশ্যই তার স্পিড বেশি। ঠিক আছে, দুজনে 2 ঘন্টা আগে পরে ছেড়েছে, অথচ পৌঁছেছে এও 3:25-এ, এও 3:25-এ, তাহলে কতক্ষণ? 10টা থেকে 12টা 2 ঘন্টা, আর ওদিকে 3টে 5 ঘন্টা। তাহলে আমি যদি দেখি যে টাইমের রেশিও এ আর বি এর টাইমের রেশিও কত? এর হচ্ছে 7, এর হচ্ছে 5, তাহলে স্পিডের রেশিও কি তার রিভার্স হয়ে যায়? স্পিডের রেশিও তার রিভার্স হয়ে গেলে কত হবে? 5:7, 5:7। ওকে, এবার দেখো টোটাল ডিস্টেন্স আমি যদি বলি, এইখান থেকে এই অবধি টোটাল ডিস্টেন্স কত বলতো? দেখো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, আমরা জানি কি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে 5-7 কে 35, যদি এর বলি ডিস্টেন্স 35, যদি বি এর বলি তাহলেও 35, কারণ এই মাথা থেকে এই মাথা সেম ডিস্টেন্স। তাহলে টোটাল আমার 35 কিলোমিটার হলো এখান থেকে এতটা ডিস্টেন্স। দুটো এম আর এন স্টপেজের মধ্যে ডিস্টেন্স কত? 35 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স কত? 35 কিলোমিটার বা 35 ইউনিট। ওকে, কিন্তু কিন্তু ট্রেন এ 2 ঘন্টা আগে ছেড়েছে, তো মানে এ 10:25-এ ছেড়েছে, এ 8:25-এ ছেড়েছে, তাহলে 8:25 থেকে 10:25 2 ঘন্টা এ এগিয়ে গেছে, 2 ঘন্টা সে এগিয়ে গেছে, কিন্তু কতটা এগিয়েছে? ট্রেন এ 2 ঘন্টায় কতটা এগিয়েছে? তাহলে 2 ঘন্টা, আর স্পিড হচ্ছে কত? 5, তাহলে 5 দুগুণে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাহলে স্পিড হচ্ছে 5 আর টাইম হচ্ছে 2 ঘন্টা, তাহলে 5 দুগুণে 10 কিলোমিটার সে এগিয়ে গেছে, 10 কিলোমিটার এগিয়ে গেছে। তাহলে এখন পড়ে আছে কত? পড়ে আছে 25 কিলোমিটার। তাহলে এই 25 কিলোমিটার ডিস্টেন্সটাই এন এখান থেকে এদিকে আসছে, আর মানে বি এন থেকে এম এর দিকে আসছে, আর এ এখান থেকে স্টার্ট করেছে, এখান থেকে যাচ্ছে। তাহলে ওই ডিস্টেন্সটাই তারা একে অপরকে ক্রস করবে, অপোজিট ডিরেকশনে আসছে, অপোজিট ডিরেকশনে এলে কি হয়? স্পিডটা যোগ হয়ে যায়, স্পিডটা যোগ হয়ে যায়। তাহলে 35 থেকে 10 যদি বিয়োগ করে দিই, তাহলে 25 কিলোমিটার পড়ে রয়েছে, এই 25 কিলোমিটারটাই ওরা দুজনে কভার করবে। তাহলে টাইম বের করতে বলেছে, টাইম ইজ ইকুয়াল টু, আমরা জানি কি ডিস্টেন্স বাই স্পিড, তা ডিস্টেন্স হচ্ছে 25, আর দুজনের টাইম কত? 7 আর এই 5, 7 আর 5 দুজনের স্পিড, 7 আর 5 12, তাহলে এটা যদি কাটাকুটি করি 12 দুগুণে 24, তাহলে 2 আওয়ার্স, 12 দুগুণে 24, 1/12 ইন্টু 60, তাহলে 5 × 60, 5 মিনিট, 2 ঘন্টা 5 মিনিট পরে তারা একে অপরের সাথে মিট করবে। কিন্তু আমাকে বলেছে এক্সাক্ট টাইম কখন মিট করবে, তাই দুজনের টাইম তো সেম বের করে নিচ্ছি, এও 10:25-এ ছাড়ছে, আর এও এখান থেকে আর 2 ঘন্টা পরে, মানে 10:25-এ ছাড়ছে। তাহলে 10:25-এর সাথে যদি 2 ঘন্টা 5 মিনিট অ্যাড করে দাও, তাহলে কত হবে? 25 আর 5 30 মিনিট, আর 10 আর 2 কত হবে? 12, তাহলে 12:30 PM, 12:30 PM হবে এটা রাইট আনসার। ঠিক আছে, 12:30 PM, PM না, এটা AM হওয়ার কথা। তাহলে 2 ঘন্টা 5 মিনিট পরে তারা এখানে মিট করবে। ঠিক আছে, হ্যাঁ পিএমই হবে, ঠিক আছে পিএমই হবে, কারণ 12টা বেজে গেছে অলরেডি, 12টার পরে তো পিএমই হবে। তাই 2 ঘন্টা 5 মিনিট। আর এটা এটা আশা করি বুঝতে পেরেছো প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন দেখবে আরো অনেকগুলো শিফটেড দিয়েছে, দেখো একবার দেখে না ভালো করে। ওকে, নেক্সট এই প্রশ্নটা, the number 327087 is divisible by which of the following? দেখো এই ডিভিসি নাম্বার সিস্টেমের একটা চ্যাপ্টার আছে, যার মধ্যে ডিভিসিবিলিটি যে চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটা থেকে প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন আসছে। ঠিক আছে, ডিভিসিবিলিটির সূত্র আমি একবার জাস্ট রিভিশন করে দিচ্ছি। ডিভিসিবিলিটি তোমাকে মনে রাখতে হবে 1 থেকে 11 মনে রাখলেই সব হয়ে যাবে। 1 থেকে 11 ডিভিসিবিলিটির নিয়ম হচ্ছে কি, 1 মানে তো লাস্টে 1 জানোই তো। ঠিক আছে, আমি এখানেই করে দিচ্ছি। 1 মানে হচ্ছে লাস্টে 1 থাকলে সেটা হয়। 2 মানে হচ্ছে কি লাস্টের একটা ডিজিট, লাস্ট ডিজিট যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 2 দিয়ে ভাগ যাবে। 3 মানে হচ্ছে কি সবকটা ডিজিট যদি যোগ করি, সবকটা ডিজিট যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে কি, 4 মানে হচ্ছে কি 2 এর স্কোয়ার,
তার মানে লাস্টের দুটো সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে আমরা সেটাকে বলবো পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। 5 মানে কি, লাস্টে যদি 5 থাকে একমাত্র, বা লাস্টে যদি 0 থাকে তবেই একমাত্র 5 দিয়ে ভাগ যাবে। 6 মানে বিডিভিসির নিয়ম সেরকম কিছু নেই, 6কে আমরা ভাঙবো 2 × 3, মানে যেই সংখ্যা 2 দিয়েও ভাগ যাবে এবং 3 দিয়েও ভাগ যাবে সেই সংখ্যাটা 6 দিয়েও ভাগ যাবে। 7 দিয়ে ভাগ করার নিয়ম একটু বড় রয়েছে, ওটা আমি আগের ডিভিসিবিলিটিতে শিখিয়েছি, পরে আবার শেখাবো। 8 মানে আমরা বলতে পারি 2 এর কিউব, তাহলে মাথায় 3 আছে, তার মানে লাস্টের 3টা ডিজিট যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। লাস্টের 3টা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে এই সেম 3-এর মতন, যেমন সবকটা ডিজিট যোগ করে 3 দিয়ে ভাগ যেতে হয়, সেরকম সবকটা ডিজিট যদি যোগ করে 9 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। 10 দিয়ে ভাগ করার নিয়ম লাস্টে 0 থাকতে হবে। 11 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে কি, কোনো একটা সংখ্যা রয়েছে এরকম, তার অড নাম্বারগুলো যোগ করতে হয় আর ইভেন নাম্বারগুলো যোগ করতে হয়, দিয়ে দুটোকে বিয়োগ করতে হয়, বিয়োগ করে যদি 0 অথবা 11 অথবা তার মাল্টিপল বেরোয় তাহলে সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। এরপরে 12 থেকে তো সব রিপিট, 12 মানে 3 4 12, 3 দিয়ে যেতে হবে, 4 দিয়ে যেতে হবে। ওকে, তাহলে আমাকে এই যে সংখ্যাটা দিয়েছে, এই সংখ্যাটা বলছে কোন অপশন দিয়ে ভাগ যাবে। দেখো 5 আছে প্রথমে, তো 5 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্টে হয় 5 থাকতে হবে নয় 0 থাকতে হবে, কিন্তু এটা লাস্টে 5ও নেই 0 নেই, তাহলে 5 দিয়ে তো হবেই না। ঠিক আছে, 3 দিয়ে চেক করার আগে, 12 দিয়ে চেক করার আগে 3 দিয়ে চেক করতে হবে। 8 দিয়ে চেক করার নিয়ম কি, লাস্টের 3টা ডিজিটকে 8 দিয়ে ভাগ যেতে হবে, তাই এটা 8 কে 8, 8 দিয়ে তো যাবেই না। লাস্টের 3টা ডিজিট 8 মানে তো 2 এর কিউব, তার মানে মাথায় কিউব রয়েছে, মানে মনে রাখার নিয়ম লাস্ট থেকে 3টে, তাহলে 0 8, 8 দিয়ে যদি ভাগ করি 8 কে 8, 7 কে তো আর যাবে না, তাহলে আমার দেখতে হবে 3 দিয়ে ভাগ করার নিয়ম সব কটা ডিজিট যোগ করো, 3 8 দিয়ে 5, 7 আর 5 12, 12 আর 8 20, 20 আর 7 27, 27 কে আমার 3 দিয়ে ভাগ যায় তো 9, 3 9 27, তাহলে 9 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। তাহলে তার থেকে বড় সংখ্যা 12 আছে, 12 মানে তো 3 4 12, তা 3 দিয়ে যখন যাচ্ছে 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা আগে আমরা চেক করব। তো 4 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে ভাগ দিতে হবে, লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে তো ভাগ যাবে না, তাহলে আমার রাইট অ্যান্সার হবে অপশন 3, অপশন সি। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, কোনো সংখ্যার শেষে যদি অড নাম্বার থাকে সেটা কখনো ইভেন নাম্বার দিয়ে ভাগ যায় না, ইভেন নাম্বার দিয়ে ভাগ যায় না। এখানে লাস্টে অড নাম্বার আছে তো 7, তার মানে প্রথমেই ইভেন গুলো বাদ চলে যাবে, 8 আর 12 তো হবেই না, 5 হচ্ছে না, 3 করে বেরিয়ে যাবে। 5 সেকেন্ডও লাগবে না উত্তরটা করতে যদি কনসেপ্ট গুলো জেনে থাকো। ঠিক আছে, নেক্সট 13 নম্বর দেখো, 49 97 57 এবং 179 থেকে ভাগ করলে প্রতিবার সমান ভাগশেষ রেখে সর্বাধিক কোন সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, গ্রেটেস্ট নাম্বার মানে তাদের এইচসিএফ এর কথা বলছে। ওকে, মানে এইচসিএফ বের করতে হবে, that divide 49 97 and 189 so as to leave the same remainder in each case। সব থেকে বড় কত সংখ্যা, যেটা 4টে অপশনে দিয়েছে, যেগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, মানে যদি 49কে ভাগ করে 5 দিয়ে যা ভাগশেষ থাকবে, 97কে ভাগ করলেও সেই ভাগশেষ থাকবে, 189কে দিয়ে ভাগ করলেও সেই ভাগশেষ থাকবে, এরকম ভাবে কোন অপশনটা উত্তর হবে বের করতে বলেছে। তাহলে এইরকম যদি অঙ্ক দেয় কি করবে, এই 3টে নাম্বারের গসাগু বের করবে, 3টে নাম্বারের এইচসিএফ বের করবে, সেই এইচসিএফটাই হবে উত্তর। তাহলে 3টের এইচসিএফ বের করার একটা শর্টকাট নিয়ম আছে, দুজনের মধ্যে ডিফারেন্স বের করো, দুজনের মধ্যে ডিফারেন্স 17 থেকে যদি 9 বাদ দিলে হবে কত হবে 8, হাতে 1 4 আগে 5 4 48, এখান থেকে যদি বিয়োগ করে দিই তাহলে হবে 92, 48 আর 92, তাহলে এই 48 বা 92 এর মধ্যে আবার একটা ডিফারেন্স নেবে, এদের মধ্যে ডিফারেন্স করলে 12 থেকে 8 বাদ দিলে 4, 5 4 4 9 44, তাহলে উত্তর হয় 44 হবে বা তার ডিভিসার হবে, ডিভিসার, কিন্তু 44 তো অপশনে নেই, আর 44কে দিয়ে তো আমার এই দুটো ভাগ যায় না, তাহলে এটাকে যদি আমি ভাঙি 4 11 44, দেখো 4 দিয়ে এই সংখ্যাটা ভাগ যায়, এই সংখ্যাটা তো ভাগ যায়, আর 4 আমার অপশনেও রয়েছে, এই জন্য 4 হবে রাইট আনসার, 11 উত্তর হবে না। ওকে, যদি এটাতে অসুবিধা হয় তাহলে এই যে ডিফারেন্স নিলে তো 48কে 92 ভাগ পদ্ধতিতে গসাগু করে দেবে, তাহলে ভাগ পদ্ধতিতে যদি গসাগু করি 48-এর ডবল করলে বেশি হয়ে যাবে, তাহলে এটা 48 4 5 4, তাহলে 48 44 দিয়ে আবার করলে 44 থেকে 44, এটা 4 44 দিয়ে করলে 4 11 44, তাহলে এটা রাইট আনসার কোনটা হবে, এই যে 4 হবে রাইট আনসার, এটাও করতে পারো। ওকে, 14 নম্বর দেখো, একটা সিম্পলিফিকেশন দিয়েছে, প্লেন সিম্পলিফিকেশন, এইটা একটা ব্র্যাকেট রয়েছে, এটা একটা ব্র্যাকেট রয়েছে, তারপরে একটা এই যে ব্র্যাকেট তার সাথে ক্লোজ করেছে এই ব্র্যাকেটটা, অর্থাৎ এই 3টা সবার সাথে গুণে রয়েছে, তাহলে আমি যদি 3টা কিরকম ভাবে বাইরে রাখি, আর এটা করি কি 7x² - 25x + 12, আর এটাকে কি করলাম মাইনাস এই 7 দিয়ে পুরো ব্র্যাকেটটাকে গুণ করে দিলাম, তাহলে কত হবে -7x², আর এই মাইনাসে প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে হয় মাইনাস,
প্লাসে মাইনাসে মাইনাস, 7 9 কত হয়ে গেল 63x, আর এটা এই মাইনাসে মাইনাসে কত প্লাস, 7 রং 91। ওকে, এবার এই 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে 3 3 যদি কেটে যায় তাহলে 7x² পড়ে থাকে, মাইনাস আবার এই 3 দিয়ে কাটাকুটি, 3 দিয়ে গুণ করলে 3 25 75x, এই 3 এর সাথে কেটে দিলাম মানে এটা বাদ চলে গেলে তা না, সবার সাথে ইন্ডিভিজুয়ালি গুণ হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। ওকে, তারপরে প্লাস 3 বারং কত 36, আর এটা কত গেল মাইনাস 7x² মাইনাস 63x প্লাস 91, তাহলে প্লাস এই 7x² মাইনাস 7x² কেটে গেল, লাস্টে এই 63 আর 91 হচ্ছে কত 127, প্লাস থাকবে, প্লাস 127 কোথায় আছে, এই মাইনাস হাটাও, মাইনাস হাটাও, তাহলে হয় উত্তর বি হবে, নয় উত্তর সি হবে। আর এখানে আমার দেখো 75 আর 63 যোগ করলে মাইনাসে থাকে, তাহলে মাইনাস উত্তর হবে, তাহলে মাইনাস 138x প্লাস 127 হবে, এটা রাইট আনসার। ওকে, বুঝতে পেরেছো ভাই? দেখো পরেরটা, the selling price of 20 books is equal to the cost price of 5 books, find the loss or gain percent। আশা করি এই অঙ্কটা সবাই পারবে, কারণ প্রফিট অ্যান্ড লসের যে সিম্পল ম্যাথ গুলো তার মধ্যে এটা একটা। তাহলে সেলিং প্রাইস অফ 20 আর্টিকেল, তাহলে 70 প্রাইস ইনটু 20 ইকুয়ালস টু কস্ট প্রাইস অফ 5 বুকস, তাহলে কস্ট প্রাইস অফ 5, যেমন বলেছে এরকম ইকুয়েশন লিখে নেবে একটা লাইন, তার সাথে 10 সেকেন্ড বেশি লাগুক, কিন্তু অঙ্কটা ঠিকঠাক করতে হবে, অনেক সময় ভার্বালি করতে গিয়ে ভুল করে দেয় সবাই। তাহলে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইকুয়ালস টু কত 5/20, তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি 5 একে 5 4 5 20, সেলিং প্রাইস যদি 1 হয়, কস্ট প্রাইস যদি 4 হয়, মানে 4 টাকায় কোনো জিনিস কিনে 1 টাকায় বিক্রি করেছে, তাহলে অবশ্যই লস হয়েছে, তাহলে গেন বাদ চলে গেল, গেন বাদ চলে গেল, তাহলে অপশন সি আর অপশন ডি এর মধ্যে উত্তর হবে। তাহলে লস পার্সেন্টেজ বের করছি, লস কত হচ্ছে 1 থেকে 4, 4 টাকায় কিনেছে, 4 টাকায় কিনে সে 1 টাকায় বিক্রি করেছে, তাহলে লস কত হয়েছে আমার 3/4 ইন্টু 100, 4 25 100, 3 25 75%, তাহলে 75% লস, অপশন ডি হবে এটা রাইট আনসার। ওকে, 4 টাকায় কিনেছে 1 টাকায় বিক্রি করেছে, তাহলে লস হয়েছে কত 3 টাকা, সেই জন্য 3 বাই, নিচে সবসময় লস বলো বা প্রফিট বলো বের করতে গেলে নিচে সবসময় সিপি লাগবে। 16 নম্বর দেখো, এ একটা কাজ 12 দিনে করে, বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 18 days ইফ দে ওয়ার্ক অন ইট টুগেদার ফর 4 days। তারা একসাথে যদি 4 দিন কাজ করে, দেন হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ওয়ার্ক ইজ লেফট। এই যে হোয়াট ফ্র্যাকশন বলে দিয়েছে, কত ফ্র্যাকশন কাজ পড়ে আছে, এটাতে অনেকে সমস্যা হয়। ঠিক আছে, এই ছোট্ট ছোট্ট অঙ্কগুলো, এই ছোট ছোট কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে করব, আমরা এলসিএম মেথডে করে দিই। দেখো, এ একটা কাজ 12 দিনে করে, আর বি সেই কাজটাই করে কত দিনে, 18 দিনে। তাই দুজনের টোটাল ওয়ার্ক কত, 12 আর 18 যদি লসাগু করি, 18 যদি লসাগু ধরে নিই আমি, তাহলে 18 কে তো 12 দিয়ে ভাগ যায় না, তাহলে 18 ডবল করো 36, 36 কে দেখো 12 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে এই 36 হলো তাদের টোটাল ওয়ার্ক। তাই টোটাল ওয়ার্ককে যদি আমি ডেজ 12 দিন দিয়ে ভাগ করে দিই, 3 বারং 36, 3 হয়ে গেলে এর এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা, আর 36 কে যদি 18 দিয়ে ভাগ করি 2, 2 হচ্ছে বি এর কর্মক্ষমতা। তাহলে এ প্লাস বি দুজনে মিলে টোটাল এফিসিয়েন্সি কত, আর তারা টোটাল একসাথে কতদিন কাজ করেছে, 4 দিন কাজ করেছে। তাহলে কত ইউনিট কাজ করেছে, আমরা জানি কি এফিসিয়েন্সি ইনটু টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। তাহলে এদের দুজনের এফিসিয়েন্সি কত, 3 আর দিয়ে 5 ইনটু টাইম কত, দুজনের 4 দিন, তাহলে 4 5 20 ইউনিট কাজ করে দিয়েছে। তাহলে বাকি আছে কত ইউনিট, রিমেনিং ওয়ার্ক কত, 36 থেকে যদি 20 বিয়োগ যায় তাহলে কত হবে 16 ইউনিট। 16 ইউনিট কাজ এখনো বাকি রয়েছে। আমাকে বলেছে কত অংশ কাজ বাকি আছে, টোটাল কাজ তো 36, সেই 36 এর মধ্যে 16 বাকি আছে, মানে 16 হয়ে গেছে, 36 এর মধ্যে 20 ইউনিট হয়ে গেছে, 36 এর মধ্যে 16 বাকি আছে। তাহলে আমার কত বাকি আছে, 2 দিন কাটাকুটি করি আমি, 8 দুগুণে 16, 4 4 16, 4 9 36, তাহলে 4/9 ইউনিট হবে রাইট আনসার। 4/9 ইউনিট হবে এটা রাইট আনসার। সহজ অঙ্ক, এবং এই ছোট্ট একটা জায়গা ফ্র্যাকশনে অনেক ছেলেমেয়ের প্রবলেম হয় যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে। সেই জন্য সবার আগে চ্যাপ্টার ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করবে প্রত্যেকটা চ্যাপ্টারের, তারপরে মিক্স কোশ্চেন প্র্যাকটিস করবে, তারপরে মক টেস্ট দেবে, তারপরে কিন্তু ফাইনাল সিলেকশন হবে। এই হচ্ছে অঙ্কের স্ট্র্যাটেজি। প্রথমে তো বেস ক্লিয়ার করতে হবে, এবার যদি বেস ক্লিয়ার না থাকে এই ক্লাসগুলোর মধ্যেও তোমার এই যে তুমি এই টাইপটা দেখছো, এটা একটা টাইমের একটা টাইপের অঙ্ক, যে ফ্র্যাকশনের অঙ্ক, কতটা কি বাকি আছে না আছে, তুমি একবার দেখে নিলে মানে কি এটা তুমি চর্চা করতে 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 কিন্তু আর ভুলবে না। যখনই অঙ্কটা দেবে তুমি ফটাফট এইভাবে কিন্তু নামিয়ে দেবে, এবং ভারবালি করবে। 20 চলে গেল 16, তাহলে 16/36 তুমি কিন্তু ভারবালি করবে সেই অঙ্কগুলো। এবং সিজিএল পেতে গেলে ভারবালি অঙ্ক করতে হবে, ঠিক আছে, যেহেতু সময় কম। রেলটা হয়তো হয়ে যাবে সময়ের মধ্যে।
দেখো একটা ট্রাপিজিয়ামের কথা বলেছে, এবিসিডি একটা ট্রাপিজিয়াম যার বিসি সমান্তরাল এডি, এই যে চিহ্নটা দুটো দাগ এটাকে বলে সমান্তরাল চিহ্ন। তাহলে আমরা যদি আমি একটা ড্র করি এরকম ভাবে ট্রাপিজিয়াম ড্র করি, ট্রাপিজিয়াম কেমন দেখতে হয়, এই যে এরকম দেখতে হয় ট্রাপিজিয়াম। এটা হলো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। বলেছে এর এডির সাথে এই বিসি প্যারালাল, মানে প্যারালাল সমান্তরাল। দুটো রেলওয়ে লাইন যেমন হয়, দুটো রেলওয়ে লাইন পাশাপাশি যায় তাদেরকে যেমন বলে সমান্তরাল, প্যারালাল, প্যারালাল বলে। ঠিক সেরকম এই দুটো হচ্ছে সমান্তরাল, মানে এটা যেভাবে যাবে এটাও সেইভাবে যাবে, দুজনের মধ্যে ডিস্টেন্স যা খুশি হতে পারে কিন্তু স্ট্রেট লাইনে থাকবে। এসি আর সিডি সমান, এসি এসি মানে এই যে ড্র করতে হবে তোমাকে, বলে দেয়নি, এসি হচ্ছে এটা, এই এসির সাথে এই সিডি সেম, দুটো বাহু যদি সেম বলে দেয় তাহলে কি হয়, তাদের অপোজিট কোণ দুটো সেম হয়, অপোজিট কোণ দুটো সেম হয়, মানে এই দুটো বাহুর। এবিসি বলেছে কত, এবিসি 19 ডিগ্রি, এবিসি এটা হবে 19 ডিগ্রি, বিএসসি 137 ডিগ্রি, মাঝে যেটা আছে সেই কোণটা বলছে, মাঝে এ আছে, তাহলে বিএসসি এই যে মাঝে এটা, এই কোণ এটা হচ্ছে 137 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য মেজার অফ অ্যাঙ্গেল এসিডি ইন ডিগ্রি, এসিডি অর্থাৎ এই কোণটা বের করতে বলেছে, এই কোণটা বের করতে বলেছে, ঠিক আছে, এসিডি এটা এসিডি বের করতে বলেছে। তাহলে এসিডি বের করতে গেলে আমাকে এই পুরো কোণটা লাগবে অথবা এই কোণটুকু লাগবে, যাই হোক। তাহলে এটা 19 ডিগ্রি যদি হয়, এটা যদি 137 ডিগ্রি হয়, তুমি এই কোণটা বের করতে পারবে তো, কারণ এই যদি এ বি সি একটা ত্রিভুজ ভাবি, আমি এটাকে যদি একটা ত্রিভুজ ভাবি, তা ত্রিভুজের তিনটে কোণের মান তো 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি যদি আমি বের করতে চাই, তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো আমি যদি যোগ বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে 7 আর 9 কত, 9 আর 7 16, 6 হাতে 1 3 4 5 1, 156 বিয়োগ করলে 10 থেকে 6 বাদ দিলে 4 হাতে 1 24, তাহলে এটা হলো 24 ডিগ্রি। ওকে, ক্লিয়ার হয়েছে? দেখো ত্রিভুজের তিনটে কোণ এবার তুমি যোগ করো, 24 19 137 যোগ করলে 180 ডিগ্রি হবে। এটা বের করতে গেলে এই দুটোকে যোগ করে 180 থেকে বিয়োগ করতে হয়। এবার এই দুটো কোণ সেম, তো এই দুটো কোণ যদি সেম হয়, আর এই বাহুটা দেখো, এই বাহুটা যেটা রয়েছে এর এদিকের কোণ যেটা হবে এর এদিকের কোণটা তাই হবে 24 ডিগ্রি, একান্তর কোণ, একান্তর কোণ, দুটো একান্তর কোণ, এই যেটা হবে এটাও তাই হবে 24 ডিগ্রি। ওকে, তাহলে এটা 24 এটা 24 হয়ে গেল। এবার এই দুটো বাহু যেহেতু সমান সেই জন্য এই দুটো কোণও সমান হয়, এটা হচ্ছে দেখো আমি আর একটু ক্লিয়ার করে দিই, এগুলো হচ্ছে জিওমেট্রির একটা প্রপার্টি। দেখো এখানে হচ্ছে বলেছে তো দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই ত্রিভুজের দুটো বাহু সমান মানে কি, যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে বলে বিষম বাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু মানে দুটো বাহুর দৈর্ঘ্য সমান, আর সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজ দুটো বাহু সমান হতে গেলে দুটো কোণ সমান হতে হবে। তাহলে এটা যদি 24 ডিগ্রি হয় এটাও 24 ডিগ্রি হবে, 24 ডিগ্রি হবে। তাহলে 24 24 হয়ে গেল, তাহলে আমি এটা কত পাবো, এটা কত হবে, ত্রিভুজের তিনটে কোণের মান তো 180 ডিগ্রি, তাহলে 24 24 কত হচ্ছে 48 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 48 ডিগ্রি বাদ দিয়ে দাও, 10 থেকে 8 বাদ দিলে 2, একটাই 2 রয়েছে, 132 ডিগ্রি, 132 হবে রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার না হলেও অসুবিধা নেই। এই যে জিওমেট্রি কোশ্চেন, এই সমস্ত পরীক্ষার জিওমেট্রি কোশ্চেন বলো, মেনসুরেশনের কোশ্চেন বলো, চ্যাপ্টার ওয়াইজ আমি একটা বই বানিয়ে দিয়েছি যেটা তোমাদের টেলিগ্রামে প্রোভাইড করেছি। এই ক্লাসটাই আমার শুরু হবে আগামীকাল থেকে, আগামীকাল মেনসুরেশন শুরু করব, তারপর থেকে আমাদের শুরু হবে জিওমেট্রি। আগে অ্যাডভান্স ম্যাথটা আমি সলভ করাবো, তারপরে অ্যারিথমেটিক করাবো, ঠিক আছে? সেখানে এই অঙ্কগুলো ভরে ভরে রয়েছে। নেক্সট দেখো 18, 6টা ডিজিটের নাম্বার আছে N83 M96, এটা হচ্ছে 6টা ডিজিটের নাম্বার। এই নাম্বারটাকে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে হুইচ অফ দ্য অপশন বিলো ক্যান গিভ এ পসিবল কারেক্ট রিলেশন বিটুইন M and N। যদি আমরা এটাকে 11 দিয়ে ভাগ করি তাহলে এখানে তো M আর N রয়েছে, যেটাকে তো ভাগ যায় না, তো M আর N এর মধ্যে কি সম্পর্ক থাকবে, এই যে নিচে ইকুয়েশন দিয়েছে M + N = -2, হ্যাঁ, এইভাবে চারটে রিলেশন দিয়ে দিচ্ছে, কোনটা হবে, কিভাবে করব দেখো, N83 M92, তাহলে 11 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে কি, অড নাম্বারগুলো যোগ করো, n এর সাথে 3 তার সাথে 9, তাহলে এটা কত হলো n + 3 + 9, সেই অড নাম্বারগুলো যোগ করে বিয়োগ করে দাও ইভেন নাম্বারগুলোর যোগফল। এই যে ইভেন নাম্বার এখানে আছে, এই যে ইভেন নাম্বার মানে কি 2 নম্বর পজিশনে এটা আছে, 4 নম্বরে এটা আছে, 6 নম্বরে এটা আছে, তাহলে 8 + m + 2 এদের দুজনের বিয়োগফল হলো 0। ওকে, এই ইকুয়েশনটা বানিয়ে নিতে হবে, তাহলে এই খুবই সহজ। n + 9 আর 3 কত হয়ে গেল 12, আর এটা কত হবে মাইনাস, এটা যদি ব্র্যাকেটে করি m প্লাস কত হয়ে থাকে, m + 2 থাকে, হয়ে যাবে তো 8 দিয়ে, তাহলে যদি বিয়োগ করে দিই তাহলে m - m আর প্লাসে -2 = 0, তাহলে এটা হয়ে গেল n - m
প্লাস 12 থেকে 2 বাদ দিলে হচ্ছে 10 ইজিক্যাল টু 0। দেখো এবার এখানে রিলেশনটা বলেছে কি 10টা এদিকে থাকুক, আমি এমটাকে ওদিকে নিয়ে চলে যাই, এনটাকে ওদিকে নিয়ে চলে যাই, তাহলে 10 ইজিক্যাল টু মাইনাস এম এদিকে চলে এলো প্লাস এম হয়ে গেল, প্লাস এন এদিকে চলে এলো মাইনাস এন হয়ে গেল, তাহলে এম মাইনাস এন ইজিক্যাল টু 10। এইটা দেখো কোন ইকুয়েশনে আছে, 10 নয়, এটা বোধহয় ভুল করেছি, সরি সরি সরি, এখানে 8 আর 2 তো 10 হয়, 8 আর 2 তো 10 হয়, সরি ভাই, ভেরি সরি, 10। তাহলে 12 থেকে 10 বাদ দিলে এটা হবে কত, 2, এটা হবে 2, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল প্লাস 10, তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে হবে 2, তাহলে এটার মান হয়ে গেল 2। ওকে, তাহলে এটা এম মাইনাস এন এর মান হচ্ছে 2, অপশন বি হবে এটা রাইট আনসার। এই 11 দিয়ে পরীক্ষায় দেখবে যখন ডিভিসিবিলিটি থেকে আসে, 11 ডিভিসিবিলিটি কিন্তু খুব কাজে লাগে এবং এটা নিয়ে পরীক্ষাতে বেশিরভাগ আসে, সুতরাং এটা মনে রাখতে হবে সব সময়। অড নাম্বারের যোগফল আর ইভেন নাম্বারের যোগফল দুটোর বিয়োগফল হচ্ছে 0 বা 11 বা 22, যেটাই হোক না কেন। 19 নম্বর প্রশ্ন দেখো, একজন দোকানদার 3500 টাকায় একটা সাইকেল কিনেছে, কিনে 20% ছাড় দিয়ে সেটাকে বিক্রি করেছে, বিক্রি করে কোনো তার লাভ বা ক্ষতি হয়নি। কি অদ্ভুত দেখো, তাহলে সাইকেলের আসল দাম কত? হেভি কোশ্চেন, ঠিক আছে, অনেকে কনফিউজ হয়ে যায়। এ শপকিপার buys a bicycle for rupees 300,500 and sells it at 20% discount, incurring no profit no loss। আমি একটা সাইকেল কিনেছি 3500 টাকা দিয়ে, সেই সাইকেলটা আমি যখন কিনেছি 3500 টাকা দিয়ে, এবার আমি সেটাকে 20% ছাড় দিয়ে বিক্রি করব, 20% ছাড় দেবো। এবার 20% যে ছাড় বা ডিসকাউন্ট দেবো সেটা সবসময় কিসের উপর থাকে? মার্ক প্রাইসের উপর থাকে, মার্ক প্রাইসের উপর হয়। এবার আমি যত টাকায় কিনেছি সেটা তো মার্ক প্রাইস রয়েছে, তো তার উপরে আমি ডিসকাউন্ট দিয়েছি, দিয়ে বিক্রি করেছি, তার ফলে আমার কোনো প্রফিট হয়নি, কোনো লস হয়নি, অর্থাৎ যে টাকায় কিনেছি সে টাকায় বিক্রি করেছি। তাহলে বলছে মার্ক প্রাইসটা কত, কিভাবে করব? তো আমরা সরাসরি করতে পারি, দেখো 20% মানে হলো 1/5, ঠিক আছে, 5 যদি আমার মার্ক প্রাইস হয় তাহলে 1 হচ্ছে ডিসকাউন্ট, তাহলে সেলিং প্রাইস কত? 4/5, এটা হচ্ছে মার্ক প্রাইস, 4 হচ্ছে সেলিং প্রাইস, বিক্রি করেছি 4-এ, তাহলে সেই 4 ইউনিটের মানই হচ্ছে 3500 টাকা, ঠিক আছে। কারণ দোকানদার 350 টাকা সাইকেল কিনেছে, কিনেছে মানে তার ওটা সেলিং প্রাইস, তাই তো। তাহলে আমাকে বের করতে হচ্ছে মার্ক প্রাইস, তাহলে 5 ইউনিটের মান কত হবে? 3500/4 × 5, তাহলে এটাকে আমরা যদি কাটাকুটি করি কত হবে? 4 4 8 কে 32, 3 4 7 কে 28, 4 5 এ 20, 5 5 এ 25, লাস্টে 5, এই দুটোতে রয়েছে, এটা হবে না, এটা হবে না, তাহলে 5 5 এ 25 এর 5 হাতে 2, 5 7 কে 35, 36 37 এর 7 হাতে 3, 5 8 কে 40 আর 3 43, 4375, 4375। অথবা এটা এইভাবেও করতে পারো, তার মার্ক প্রাইস রয়েছে, তার মার্ক প্রাইসের উপরে সে 20% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে বিক্রি করবে কত? 80%, মানে 80/100, এটার মানই হচ্ছে 3500 টাকা। আরো সিম্পল হবে, ঠিক আছে, মার্ক প্রাইসের উপরে সে 20% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে কতটা বিক্রি করবে? 80/100, সেটা হচ্ছে সেলিং প্রাইস, কারণ সেলিং প্রাইস সমান মার্ক প্রাইস ইনটু ডিসকাউন্ট। এবার এটাকে আমরা যদি কাটাকুটি করে নিই তাহলে উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। 8 দিয়ে 4 8 কে 32, এটা একটা শূন্য হয়ে গেল, তাহলে এটা যদি কাটাকুটি করি 4 8 কে 32, 3 28, বা ওপর নিচে যদি কাটাকুটি করি তাহলে মার্ক প্রাইসটা আমার বেরোবে 4375, 4375, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? দোকানদার সাইকেলটা একটা দোকান থেকে কিনেছে, তার মানে দোকানদারের এর হচ্ছে ক্রয় মূল্য নয়, মানে ওই দোকানদারের বিক্রয় মূল্য, মানে যে বিক্রি করেছে, সেই জন্য 4 ইউনিটের সাথে সমান করলাম। এটা আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। দ্য ভ্যালু অফ 10 স্কোয়ার প্লাস √2, এটা √2 তার স্কোয়ার আছে, হ্যাঁ, এটা এখানে হবে না, এটা স্কোয়ার আছে, তারপরে এটা কত হবে? তাহলে 10 এর স্কোয়ার মানে কত? 100, প্লাস স্কোয়ার আর রুট একসাথে থাকলে উঠে যায়, তাহলে শুধু 2 হবে, -4 × √25, মানে একটা 5 বেরিয়ে আসবে, -3, তাহলে এটা হয়ে গেলে 102, -4 5 20 আর 3 23, তাহলে 102 থেকে 23 বাদ দিলে কত হয়? 12 থেকে 3 বাদ দিলে 9, 79 হবে রাইট আনসার, 79 হবে এটা রাইট আনসার। 21 নম্বর প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল উইথ বেস 12 সেন্টিমিটার and height ends 8 সেন্টিমিটার।
তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, যার বেস বলে দিয়েছে এবং হাইট বলে দিয়েছে। তাহলে এটা কি ত্রিভুজ আমরা এখান থেকে দেখে বুঝতে পারি কি, যে এটা একটা সমকোণী ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, যার একটা উচ্চতা রয়েছে, উচ্চতা বলেছে 8 সেন্টিমিটার, আর তার ভিত্তি মানে বাহু বলেছে 12 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল বা এরিয়া বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু তো নয়, দুটো বাহু সমান নয়, এটা সমকোণী ত্রিভুজের এরিয়ার ফর্মুলা। তাহলে হাফ ইন্টু বেস হচ্ছে 12 আর হাইট হচ্ছে 8, তাহলে এটা 6 দুগুণে 12, 6 8 48 সেন্টিমিটার এরিয়া। এরিয়া মানে এই 12 একটা সেন্টিমিটার, এটা একটা সেন্টিমিটার, দুটো মিলিয়ে সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। তাহলে 6 8 48 সেমি স্কোয়ার। দেখেছো সিম্পল অঙ্ক থাকে, সিম্পল অঙ্ক রয়েছে কিন্তু। 22 নম্বর প্রশ্ন, এজের এটা খুব ভালো একটা কোশ্চেন। 3 বছর আগে ফাদার্স এজ ওয়াজ 24 ইয়ার্স মোর দ্যান টুয়াইস হিজ সনস এজ। হাউ মেনি ইয়ার্স ফ্রম নাও উইল হিজ এজ বি টুয়াইস হিজ সন এজ। 3 বছর আগে বাবার বয়স, আমি ধরলাম বাবার বর্তমান বয়স এফ, সনের বর্তমান বয়স এস। 3 বছর আগে কত হবে? 3 বছর আগে এর বয়স হবে f-3 আর এর বয়স কত হবে s-3। এবার তাদের মধ্যে সম্পর্ক কি বলেছে না, 3 বছর আগে ছেলের বয়সের দ্বিগুণের চেয়ে 24 বছর বেশি, ছেলের বয়সের দ্বিগুণ মানে এটা, তার থেকে 24 বছর বেশি, সেটা হচ্ছে ফাদার। ব্যাস এইটুকু কনসেপ্ট মাথায় রাখবে, তাহলে এই টাইপের অঙ্ক তুমি 100টা করতে পারবে। যেরকম যেরকম বলেছে 3 বছর আগে বলেছে, প্রথমে 3 বছর আগে বের করে দিলাম f-3 s-3, বর্তমানে যদি f হয় তা 3 বছর আগে f-3 হবে। এবার তাদের মধ্যে রিলেশন দেখো, 2 বছর, এর 2 বছরের দ্বিগুণের চেয়ে 24 বছর বেশি হচ্ছে এর বয়স। তাহলে বের করো f-3 ইজিক্যাল টু 2s মাইনাস 3 দুগুণে 6 প্লাস 24। এই 24টা কিন্তু 2 এর সাথে গুণ হবে না, কারণ প্লাস দিয়ে আলাদা আছে। এসটাকে এদিকে নিয়ে চলে আসো, f-2s ইজিক্যাল টু 24 থেকে যদি 6 বিয়োগ করে দিই 18, আর 3 এদিকে চলে গেল 21। তার মানে 21 বছর পরে ফাদারের এজ সানের এজের ডাবল হবে। আমাকে এটাই বের করতে বলেছে। সরি, যদি আমি এখান থেকে বলি এখন থেকে কয় বছর পরে, মনে করলাম এখন তো বয়স এফ, তাহলে এন বছর পরে, তাহলে সনের বয়সে হবে এন বছর পরে কত, বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে হচ্ছে 2/1। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাবো, এফ প্লাস এন ইজিক্যাল টু 2s প্লাস 2n। তাহলে 2sটা এদিকে চলে এলো, মানে f মাইনাস 2s ইজিক্যাল টু nটা এদিকে চলে গেল, 2n মাইনাস n হয়ে গেল। তাহলে f মাইনাস 2s এর মান কত বেরিয়েছে 21, তাহলে আমার এখানে n এর মান কত বেরোলো 21, বেরিয়ে গেল 21। অর্থাৎ এটাই আমি বলতে চাচ্ছি যে 2 বছর মানে 21 বছর পরে ফাদারের এজ সানের এজের দ্বিগুণ হবে, এটাই দেখো বেরোলো অ্যাকচুয়ালি। 23 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে ক্যালকুলেটিভ ম্যাথ, ঠিক আছে, যেটা অ্যালজেব্রার মধ্যেও বলতে পারো, পড়তে পারে, নাম্বার সিস্টেমও পড়তে পারে, এবং কিছু কিছু এরকম অঙ্ক থাকে যেগুলো ইকুয়েশন ধরেই করতে হয়, শর্টকাটটা করা যায় না। অপশন ধরে শর্টকাট করতে গেলে অনেক মাথায় কাজ করতে হবে, করতে পারবে না। সেই জন্য এই অঙ্কটা হচ্ছে ইকুয়েশন ধরেই করবে, ঠিক আছে। যদি আমার এখানে 12টা 7টা থাকতো আর এখানে 7 12 থাকতো, তাহলে তার শর্টকাট করা যেত, আমি বলে দিতাম। তো এখানে কি বলেছে দেখো, 12টা কলম আর 7টা পেন্সিলের দাম 285 টাকা। আমি ধরে নিলাম যে 1 পেন্সিলের প্রাইস ধরে নিলাম, 1 পেন্সিল 1 পেনের দাম হচ্ছে x টাকা ধরে নিলাম, কলম পেন, আর 1 পেন্সিলের দাম ধরে নিলাম y টাকা। তাহলে এরকম 12টা পেন আছে, সেই 12টা পেনের দাম, একটা পেনের দাম যদি x টাকা হয়, 12টা পেনের দাম কত হবে 12x টাকা। একটা পেনের দাম যদি y হয়, তাহলে 7টা পেনের দাম কত হবে 7y, এবং দুটো মিলিয়ে টোটাল দাম হচ্ছে 285 টাকা। এটা হলো 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে প্রথম লাইনটা। ওকে, এবার দেখো কি বলেছে, ইফ দ্য কস্ট অফ এ পেন ডিক্রিজ বাই ₹6, একটা পেনের দাম যদি 6 টাকা কমে যায়, একটা পেনের দাম তো x টাকা, কিন্তু বলেছে না 6 টাকা কমে গেছে, ওকে কমিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। অ্যান্ড দ্য কস্ট অফ এ পেন্সিল ইজ ইনক্রিজ বাই 5, পেন্সিল মানে হচ্ছে তো y, তাহলে একটা পেন্সিলের দাম 5 টাকা বেড়ে গেল, ওকে বাড়িয়ে দিলাম। দেন দ্য কস্ট অফ 11 পেন্স অ্যান্ড 3 পেন্সিল ইজ 118, তাহলে 11টা পেন আর 3টে পেনের দাম, পেন্সিলের দাম হয় 118 টাকা। 11টা পেন, তাহলে এটার সাথে হচ্ছে 11টা পেন, একটা পেনের দাম যদি 6 টাকা কম হয়, তাহলে 11টা পেনের দাম কত কম হবে, প্লাস 3টে পেনের দাম, 3টে পেনের দাম হবে y + 5, এবং টোটালটা হবে 118। ওকে, দেন হোয়াট ইজ দ্য অরিজিনাল কস্ট অফ 2 পেন্স অ্যান্ড 2 পেন্সিল, এখান থেকে x আর y বের করতে হবে, বের করে তার সাথে যোগ করে দিতে হবে, দুটো পেন দুটো পেন্সিল ডবল করে যোগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। আশা করি এটা ক্যালকুলেশন তোমরা করে নিতে পারবে। 11 সাথে ব্র্যাকেটটা গুণ করবে, 3 এর সাথে ব্র্যাকেটটা গুণ করবে, দিয়ে x + y এর একটা ইকুয়েশন আসবে, 1 আর 2টাকে ইকুয়াল করবে, বেরিয়ে যাবে। ওকে,
তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে রাখলাম, করে নেবে। 24 নম্বর দেখো, find the simple interest on ₹1200 at an interest rate of 4% per annum for 9 months। সরল সুদ বের করতে বলেছে 9 মাসের। তাহলে আমরা জানি কি SI is equal to PRT/100। প্রিন্সিপাল হচ্ছে 1200, রেট পার্সেন্টেজ 4, আর টাইম 3, 9 মাস বলেছে তো, তাহলে 9টাকে 12 দিয়ে ভাগ করতে হবে। মাস আমরা সবসময় বছরে বের করব, কারণ এখানে রেট পার্সেন্টেজ পার মান্থ বলেছে তো, তাই আমরা বছরে বের করবো। 9/12 আর নিচে হবে 100। তাহলে এটা দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 12 কেটে দিলাম, 4 9 36 টাকা, ₹36। কার শিফটে পড়েছিল ভাই, এটা সিম্পল ম্যাথ একদম। নিতিন bought some pencil at the rate of ₹180 a dozen। নিতিন এক ডজন মানে এক ডজনে কটা থাকে, 12টা থাকে না, তাহলে 12টার দাম হচ্ছে 180 টাকা দামে কিনেছে, পেন্সিল কিনেছে, এবং সে প্রত্যেকটা 17 টাকা দামে বিক্রি করেছিল। মানে একটা বিক্রি যখন করেছে সে একটার দাম হিসাবে ধরেছে, তাহলে আমাকে একটার দাম হিসাবে কেনাটা বের করতে হবে। এক ডজন মানে কত, 12টা, তাহলে 12টা আর্টিকেলের দাম হচ্ছে 180 টাকা। তাহলে একটা আর্টিকেলের দাম কত হবে, 180কে 12 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এত টাকা বেরিয়ে যাবে। এটা হবে কস্ট প্রাইস, সিপি। কত হবে, 15 12 180, 15 টাকা। এটা হলো তার সিপি। তাহলে তার কস্ট প্রাইস হচ্ছে 15, আর বিক্রি করছে কত টাকায়, 17। কিনেছে 15 টাকায়, বিক্রি করছে 17 টাকায়, তাহলে তার লাভ হবে না ক্ষতি হবে? তো অবশ্যই লাভ হবে। 15 থেকে 17 কত লাভ হচ্ছে, 2। কতর মধ্যে, 15 মধ্যে, 15 থেকে 2 বেড়ে 17 হচ্ছে, ইন্টু 100। তাহলে 2/15 কাটাকুটি করে দাও। যদি 1/15 ফ্র্যাকশন যদি মনে থাকে, 1/15 1/16 যদি মনে না থাকে, তাহলে সেটাকে কাটাকুটি করে দাও। 2 দিয়ে করে দাও, 50 দুগুণে 100, 2 দিয়ে নয় 3, 5 দিয়ে করো, 3 5 15, 5 20 100। তাহলে 20 দুগুণে 40, 40কে 3 দিয়ে ভাগ করে দিই, কত হবে, 3 13 39। তাহলে 13 পয়েন্ট সামথিং, একটাই অপশনে আছে 13.33। 13 পূর্ণ 1 3 মানে হচ্ছে 13.33%। অপশন ডি হবে রাইট আনসার। ঠিক আছে, দেখো প্রশ্নের মধ্যেই কিন্তু সব লুকিয়ে রয়েছে, একটু মাথা তোমাকে খাটাতে হবে। 26 নম্বর প্রশ্নটা কি বলেছে, দ্য সাম অফ 5 নাম্বার ইজ 665। 5টা সংখ্যার যোগফল বলেছে 655। প্রথম দুটোর গড় বলেছে 80, আর তৃতীয় সংখ্যাটি 109। তাহলে বাকি দুটোর গড় কত হবে? আচ্ছা, প্রথম দুটো নাম্বার আছে, তাদের অ্যাভারেজ বলেছে 80। আচ্ছা, থার্ড নাম্বারটাই বলে দিয়েছে 109, এন্ড রিমেনিং 2 নাম্বার তাদের অ্যাভারেজ বলে দিয়েছে কত জানি না, ফাঁকা রেখে দিয়েছে। এবং টোটাল 2 3 আর 5টা নাম্বারের সাম হচ্ছে 655। এটা বলে দিয়েছে, আমি জাস্ট এমনি সাজালাম, এরকম কিন্তু প্রসেস নয় যে আমি এরকম লিখেছি মানে এইভাবে করতে হবে, জাস্ট বোঝার সুবিধার জন্য সাজালাম। দুটো নাম্বারের গড় বলে দিয়েছে 80, তাহলে তাদের সাম বের করতে হবে, কারণ এখানে আমাকে সাম বলে দিয়েছে, এখানে 5টা নাম্বারের সাম বলে দিয়েছে, আর এখানে দুটো নাম্বারের অ্যাভারেজ বলেছে। তাহলে দুটো নাম্বারের অ্যাভারেজ যদি 80 হয়, তাহলে তাদের সাম কত হবে, 8 দুগুণে 16, 160। এটার সাথে 2 গুণ করতে হবে, 160। তাই দুটো নাম্বারের সাম হচ্ছে 160। তৃতীয় নাম্বার বলেছে 109, তাহলে যোগ করলে কত হবে, 269। টোটাল 655 হচ্ছে 5টা নাম্বারে, তাহলে 655 থেকে যদি 269 বিয়োগ করে দিই, তাহলে 5টা থেকে 3টে বাদ দিলে মানে এই দুটোর বাকি দুটোর আমি সাম পেয়ে গেলাম। তাহলে 15 থেকে 9 বাদ দিলে কত হয়, 9 আর 6 15, হাতে 1, 6 রেখে 7, 7 আর 8 15, হাতে 1, 2 রেখে 3, 3 3 6, 386। তাহলে এই 386 হচ্ছে বাকি দুটো নাম্বারের সাম। আমাকে বলেছে গড় কত, অ্যাভারেজ কত। তাহলে অ্যাভারেজ হচ্ছে কি, এই 328কে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 19 দুগুণে 38, 3 দুগুণে 6, 193 হবে এটা রাইট আনসার। 193 হবে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, 27 নম্বর দেখো, an amount of ₹655 divided among 3 person in the ratio of 18:12:2। 658 টাকা 3 জনের মধ্যে 8:12:2 অনুপাতে ভাগ করতে বলা হয়েছে। ভাগ করেও দেওয়া হলো। ভাগ করার পরে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট অংশের পার্থক্য কত? সব থেকে বড় হচ্ছে 18, আর সব থেকে ছোট হচ্ছে 2। তাহলে এদের মধ্যে পার্থক্য কত, 16। আর সবকটা যোগ করলে কত হয়, 18 আর 2 20, 30 32। সেই 32 ইউনিটের মান হচ্ছে 658। তাহলে 1 ইউনিটের মান কত, 658/32 কিন্তু 16 ইউনিটের মান কত হবে? 16 মানে কি, সব থেকে বড় আর সব থেকে ছোট বলেছে। তাহলে 16 1 16, 16 দুগুণে 32, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 3 দুগুণে 6, একটাই অপশনে রয়েছে, এটা হবে রাইট আনসার।
28 নম্বর প্রশ্নটা দেখো, এই নাম্বারটা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? তাহলে ডিভিসিবিলিটি থেকে দুটো অঙ্ক দিয়েছে। এর আগে একটা পেলাম আমরা যেটা 3 দিয়ে ভাগ গেল, আর এই একটা দেখো লাস্টে এটা 0 রয়েছে, লাস্টে 0 থাকা মানে লাস্টে 0 থাকতে হবে তবে কিন্তু ভাগ যাবে, সুতরাং 10 হলো না রাইট আনসার। 3 4 12 তো 4 দিয়ে ভাগ করতে গেলে লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ যেতে হবে। লাস্টে আমার কি নাম্বার আছে? অড নাম্বার আছে। তাহলে লাস্টে অড নাম্বার থাকলে ইভেন নাম্বার দিয়ে কখনো ভাগ যায় না, তাহলে 12 বাদ চলে গেল। তাহলে চেক করব 9 দিয়ে চেক করব, তাহলে আমি উত্তর পেয়ে যাবো। 9 দিয়ে চেক করার নিয়ম হচ্ছে সব কটাকে 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। এই 9 চলে গেল, আমি এখানে দেখছি 9 দিয়ে ভাগ চলে গেল। তারপরে 6 আর 3 9 ভাগ চলে গেল। তারপরে 4 1 2 3 4 4 4 16 17 18 18 আর 8 কত? 18 আর 26, 26কে আবার 9 দিয়ে ভাগ যায় না, তাহলে একমাত্র 19 পড়ে রইল যে এটা এই সংখ্যাটা ভাগ যাবে। অপশন এলিমিনেশন করে দিলাম, 19 দিয়ে ডিভিসিবিলিটি নিয়ম জানি না, কিন্তু বাকিগুলো তো জানি। বাকি 3টে অপশন দিয়ে চেক করলাম, কোনোটা দিয়ে যাচ্ছে না, তার মানে অবশ্যই 19 দিয়ে সেটা ভাগ যাবে। ঠিক আছে, দেখো। আর 29 নম্বর প্রশ্নটা দেখো, একটা শহরের বর্তমান জনসংখ্যা 14,680, প্রথম বছরে এটি 25% এবং দ্বিতীয় বছরে 70% বৃদ্ধি পায়। প্রথম ফার্স্ট ইয়ারে যা জনসংখ্যা ছিল 25% বেড়ে গেল, সেকেন্ড ইয়ারে যা জনসংখ্যা ছিল সেটা 70% বেড়ে গেল, তৃতীয় বছরে কি হলো? 20% কমে গেল। তাহলে 3 বছর শেষে শহরের জনসংখ্যা কত হবে? হেভি কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এই টাইপের প্রশ্ন এখন ইদানিং খুব দিচ্ছে। তাহলে কিভাবে করব? দেখো আমি এটা রেশিও মেথডেই করাচ্ছি। 25% মানে কত? 25% মানে 1/4 বেড়ে গেছে তো, মানে আগে 4 ছিল এখন 5 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে মানে প্রিভিয়াস, এটা হচ্ছে আফটার। আগে 4 ছিল এখন 5 হয়ে গেছে। 70% যদি আমরা ভাঙি তাহলে কত হবে? 7/10 বেড়ে গেছে, মানে আগে ছিল 10 এখন হয়ে গেছে কত? 17। আগে ছিল 10 এখন হয়ে গেছে 17। আর তারপরে কি 20% কমে গেছে। 20% মানে কত? 1/5। আগে ছিল 5 এখন 1 কমে গেছে, কারণ ডিক্রিজ বলেছে তো, হ্রাস পাই। হ্রাস পাই মানে তো কমে গেছে, তাহলে 5 থেকে 1 কমে গেলে পড়ে থাকে 4। ব্যাস, এবার সলভ করে দাও। তাহলে এটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে, আমি লিখে দিচ্ছি। আগে ছিল, এটা পরে হয়েছে। এবার দেখো সাকসেসিভ বলেছে তো এখানে, সাকসেসিভ। এবার সাকসেসিভের ক্ষেত্রে না একটা নিয়ম আছে। কি নিয়ম বলতো? শর্টকাট করে দেওয়ার নিয়ম আছে। সেটা হচ্ছে এদিকের সাথে এদিকে কাটাকুটি করা যায়। এই 5-এর সাথে 5 আমি কাটতে পারি, এই 4-এর সাথে 4 আমি কাটতে পারি। তাহলে পড়ে হলো কি 10:17। 10:17। এবার দেখো এই যে এটা বলে কারেন্ট পপুলেশন হচ্ছে 14,680। কারেন্ট মানে কোনটা? পরে যেটা হচ্ছে সেটা তো কারেন্ট হবে, এখন যেটা পরে হয়েছে সেটা তো কারেন্ট হবে। আর আগে মানে যেটা আগে ছিল, তার মানে এই 17 ইউনিটের মানই প্রশ্নে বলে দিয়েছে। তাহলে 10 ইউনিটের মান কত হবে? 17 ইউনিটের মানই হচ্ছে 14,680। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 17 দিয়ে ভাগ হবে, ইন্টু 10-এর ভ্যালু কত হবে? 10। 17-এর ভ্যালু এটা, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 10-এর ভ্যালু কত হবে? ওকে, বুঝতে পেরেছ আশা করি। এবার ক্যালকুলেশন করব। দেখো দুটো শূন্য তো আছে, দুটো শূন্য কোথাও আছে? যাই হোক, 7 দিয়ে যদি কাটাকুটি করি, 7 7 8 7 6 7 কে 42, লাস্টে 8 হচ্ছে না, 6 7 কে 42 হচ্ছে না, এটা 14,680 তো। আমি যদি কাটাকুটি করি 3 7 দিয়ে, 3 7 কে 21, 6 7 কে 42, 6 7 কে 42, 8 দিয়ে 7 8 কে 56, আমার আছে 14680। আচ্ছা, আমাকে বলেছে কি একটি শহরের বর্তমান জনসংখ্যা বলেছে। ও, এখানে 3 বছর শেষে শহরের জনসংখ্যা কত? সরি, এটা মাই মিস্টেক, ভেরি সরি। আমি লাস্ট লাইনটা পড়িনি, লাস্ট লাইন না পড়েই হরবর করছিলাম। সেটা হচ্ছে দেখো আমাকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য পপুলেশন অফ দ্য টাউন অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার। 3 বছর শেষে পপুলেশন কত হবে? তার মানে আগে যেটা ছিল সেটা হচ্ছে বর্তমান ধরেছে ওরা। ঠিক আছে, কারেন্ট পপুলেশন, এটা কারেন্ট, এটা হচ্ছে আফটার, আফটার, বিফোর অ্যান্ড আফটার। ঠিক আছে, এটা হচ্ছে কারেন্ট পপুলেশন, এটা হচ্ছে ফাইনাল বা আফটার, যা খুশি। তাহলে কারেন্ট আমাকে বলে দিয়েছে 10, মানে এটার ভ্যালু বলে দিয়েছে 14680। তাহলে 1 ইউনিটের মান কত হবে? তাহলে আমরা 10 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে না, 14680 সাথে 10 দিয়ে ভাগ করা ইন্টু 17-এর ভ্যালু কত হবে? তা 0 0 কেটে গেল। কনফিউজ নয় কিন্তু, ঠিক আছে, ইজি বলেছে। 3 বছর পরে কত হবে? তাহলে 17-এর ভ্যালু কত হবে? এর সাথে 17 গুণ করতে হবে, তোমাকে গুণও করতে হবে না। কি করবে? যদি আমি এটার সাথে 17 গুণ করতে যাই তাহলে আমার 7-এর সাথে 8 তো আগে গুণ করতে হবে, তাহলে 7 8 কে 56 হবে। তাহলে লাস্টে 56 কোন অপশনে আছে? দেখো একটাই অপশনে আছে, 24,956 হবে এটা রাইট আনসার। 24,956 হবে রাইট আনসার। ঠিক আছে,
এছাড়াও এটাকে তুমি আর এক রকম ভাবে করতে পারো, সেটা হচ্ছে বর্তমানে হচ্ছে 14,680, ঠিক আছে, আমাকে বলেছে 3 বছর পরে কত হবে, তাহলে 25% বেড়ে গেল, তাহলে 25% বাড়লো মানে কত, 125/100 করতে পারে, 125/100, 70/100, আর এটা 20% কমে গেল, মানে হচ্ছে ওই 1/4 করে করতে পারো, অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এইভাবে করলে অনেক ইজি হবে। আরেকটা আমি বলতে পারি, দেখো সেটা সাকসেসিভ কেসে বলেছে, মানে x+y+xy/100 যে ফর্মুলাটা আছে, 25+70 প্লাস 25 × 70/100, একটা ফ্র্যাকশন বেরোবে, পার্সেন্টেজ বেরোবে, তার সাথে আবার 20% ডিক্রিজ করতে হবে, যে সেখান থেকে যেটা বেরোবে সেটার 14,680 সেটা গুণ করে দেবে, উত্তর বেরিয়ে যাবে। 30 নম্বর প্রশ্ন, আজকের লাস্ট কোশ্চেন, অ্যাভারেজ থেকে দিয়েছে, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, সহজের মধ্যে ইম্পর্টেন্ট। কিভাবে করবো অঙ্কটা দেখো, অ্যাভারেজ রান স্কোর বাই ব্যাটসম্যান ইন 23 ম্যাচ ইজ 42, একজন ব্যাটসম্যান 23টা ম্যাচে গড়ে 42 রান করেছে, ওকে, পরবর্তী 10টা ম্যাচে সে গড়ে 15 রান করেছে, সব মিলিয়ে 33টা ম্যাচে তার গড় রান কত। এমনি এটা তো বেসিক ভাবে হয়ে যাবে, কিন্তু একটু বড় হবে, 23টা ম্যাচে গড় হচ্ছে 42, তাহলে সাম কত, 23-এর সাথে 42 গুণ করতে হবে, আবার 10টা ম্যাচে গড় করেছে 15, তাহলে 10 × 15 150 করতে হবে, ওই দুটোকে যোগ করে 23 আর 10 33 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, একটু গুণ করতে হবে। এছাড়া আমি যদি অন্যভাবে করি, সাপোজ 23টা ম্যাচ রয়েছে, সেই 23টা ম্যাচে তার গড় হচ্ছে 42, আর 15টা ম্যাচ আছে, 10টা ম্যাচ আছে, সেই 10টা ম্যাচে তার রান কত, 10টা ম্যাচে রান হচ্ছে 15 রান। আমি ধরে নিলাম এখানে অপশানে সবগুলো পয়েন্টে রয়েছে, আমি ধরে নিলাম তাদের অ্যাভারেজ হচ্ছে 30, অ্যাভারেজ যদি 30 হয়, তাহলে 30-এর থেকে এটা কত বেশি, 30-এর থেকে এটা 12 বেশি, ইন্টু কত জনের বেশি, 23 জনের বেশি। আচ্ছা, 23-এর থেকে এটা কত কম, 15 কম, 30 থেকে 15 বাদ দিলে 15 কম, কত জনের, 10 জনের, তাহলে এটা হচ্ছে -150, আর এটা হচ্ছে প্লাস 3×36 6, হাতে 3, 12×2 24, আর 3 27, তাহলে 276 থেকে 150 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমার প্লাসেই উত্তর বেরোবে, বড় তো এটা, তাহলে এটা যদি বিয়োগ করে দিই কত হবে, 6, 7 থেকে 5 বাদ দিলে কত হয়, 2, 5 2, আর এটা হচ্ছে 126 ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা, 23 আর 10, 23 আর 10 কত হয়, 33, 23 আর 10 33, তাহলে এটা 3 দিয়ে কাটাকুটি করলে 3 11 33, 3 4 12, 3 2 6, এটা তাহলে কত হচ্ছে 30 প্লাস এটা 11 দিয়ে করলে 4 11 40, বেশি হয়ে যাচ্ছে তো, তা 3 11 33, মানে 30-এর সাথে 3 যোগ করলে 33 পয়েন্ট, দেখো একটাই অপশানে আছে 33.82, এইভাবে করাতে কি হবে, তুমি হিউজ ক্যালকুলেশন করার থেকে বাঁচবে। এটা তো 150 হচ্ছে, আর 42-এর সাথে 23 গুণ করা দুটো ডিজিটের, আবার দুটোকে যোগ করে 33 দিয়ে ভাগ করা, একটু বড় হবে, সেই জন্য তুমি ক্যালকুলেশনের হাত থেকে বাঁচার জন্য এই প্রসেসে করতে পারো, ঠিক আছে। তো এইখানেই শেষ হলো আমাদের ক্লাস আজকের, টোটাল 30টা অঙ্ক সলভ করে দিলাম, ঠিক আছে, আবার শিফট অন্য দিনে একটা শিফট নিয়ে আসবো, তো এইটার পুরোটার আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি প্র্যাকটিসের জন্য, বাংলা ইংলিশ দুটো ভাষাতে বানিয়ে দিয়েছি কোশ্চেন, এবং ওখানে ভিডিও লিঙ্কও আছে, আবার যদি ভুলে যাও ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে, খুব ভালো করে প্রস্তুতি নাও, একটা খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেয়ে যাও, এটাই আশা, এটাই প্রার্থনা করি, ঠিক আছে, আবার পরবর্তী সিজনে দেখা হবে, ধন্যবাদ।